শাড়ির আড়ালের পেট আর কোমর দেখিয়ে লোভাতুরদের ইমপ্রেস করতে পারবে, আমাকে নয়। বুঝলে মিস বিভাবরী? কথাটা কানে যেতেই বিভাবরীর হাতে থাকা শাড়ির অংশটুকু টুপ করে পড়ে যায়। টলমল করা অবাক চোখ দুটো সামনের মানুষটাকে দেখছে। এই কি সেই ধ্রুব যাকে সে 4 বছর ধরে ভালোবাসে আসছে, যাকে নিয়ে রূপকথার দেশে পাড়ি জমাতে চাইছে, তার সর্বস্ব দিতে চাইছে? না মানে, তুমি চোখের পানি মুছতে বারবার শাড়ি ইউজ করছো, যার কারণে তোমার পেট, এমনকি পেটের লাল রঙা তিলটাও দেখা যাচ্ছে। বিভাবরী ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। তবুও চেষ্টা করে যাচ্ছে। ধ্রুব বক্স থেকে একটা টিস্যু বের করে বিভাবরীর দিকে এগিয়ে দিয়ে বলে, আমি তাহলে উঠছি। নিজের সিদ্ধান্ত তোমাকে তো জানালামই, এখন বাকিটা তোমার ব্যাপার। বিভাবরীর হাতের টিস্যুটা গুজে দিয়ে ধ্রুব চলে যাওয়ার জন্য পা বাড়ায়। পেছনে তাকালে সে ঠিক দেখতে পেত বিভাবরী কতটা মায়াভরা দৃষ্টিতে তার যাওয়ার পানে তাকিয়ে আছে। ধ্রুব চলে গেলে বিভাবরী তার দেওয়া টিস্যুটা দিয়ে নাক পরিষ্কার করে নেয়। মনে মনে তাকে একটা ভয়ঙ্কর কঠিন গালি দিয়ে সেও বাড়ির দিকে পা বাড়ায়। বাড়ি গিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের দেশে পাড়ি জমায় বিভাবরী। আর ঘুম ভাঙে তার মায়ের ডাকে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে তার মা মুখে বিশাল বড় হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে তার দিকে। সে ঘুম জড়ানো সুরে বলে, কটা বাজে মা? 3টে বাজতে চললো। বিভাবরী ধরফর করে উঠে বসে। সে ধ্রুবর সাথে দেখা করতে গিয়েছিল 10টার দিকে। সেখান থেকে এসেই ঘুম দিয়েছিল, আর সেই ঘুম ভাঙলো এখন। তার মা মুচকি হেসে বললেন, তুই ফ্রেশ হয়ে আয় মা, ধ্রুবর মা ফোন করেছিলেন, তারা রওনা দিয়েছেন। কথাটা বলে তার মা হাতের শাড়িটা বিছানায় রেখে নিজের কাজে চলে যান। বিভাবরী শাড়িটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। একটু আগেই ধ্রুব তাকে স্পষ্ট ভাষায় জানালো সে বিভাবরীকে বিয়ে করতে পারবে না। শাড়ি পরা নিয়ে কত নোংরা একটা কথা পর্যন্ত শুনিয়ে দিল, অথচ এই ছেলেটার জন্য ফের তাকে শাড়ি পরতে হবে। বিভাবরী ফ্রেশ হয়ে এসে দেখে তার বাবা তার রুমে। বিভাবরীকে দেখে তিনি কপাল কুঁচকে বললেন, মামনি, তুমি আজ উল্টো জামা পরেছো। তোমার 2 পায়ে 2 ধরনের জুতো, এমনকি তোমার ডান কানের দুল নেই। তোমার বড্ড ছন্নছাড়া লাগছে মামনি, কেন বলো তো? বাবার মুখে এই ধরনের কথা শুনে বিভাবরী বেশ লজ্জা পেল। নিজের দিকে তাকিয়ে দেখলো আসলেই তো সে আজ উল্টো জামা পরেছে। সে নিচের দিকে চোখ নামিয়ে ফেলল। ভীষণ কান্না পাচ্ছে তার। ধ্রুব নামক ঝড়টা তার জীবনের সব ছন্দ নিয়ে পালিয়েছে, এলোমেলো করে দিয়েছে তার জীবনটা। বিভাবরীর বাবা আদনান সাহেব তার মাথায় হাত রেখে বললেন, ইউ নিড নট টু ওয়ারি মাই চাইল্ড। ওরা তো শুধু দেখতে আসছে, বিয়ে তো আর হচ্ছে না, জাস্ট চিনি পান হবে। বিয়ে তোমার ইচ্ছে মতো সময়ে হবে। বিভাবরী কিছুক্ষণ ভেবে স্মিত হেসে উত্তর দেয়, পরে কেন? আমি বিয়ে করতে রেডি বাবা, তুমি চাইলে আজই বিয়ে করতে পারবো। তার বাবা অত্যন্ত খুশমেজাজে চলে যায় তার রুম থেকে। কিছুক্ষণ পর তার মা এসে তাকে শাড়ি পরায়। বেগুনি রঙের শাড়িটা কোমরে গুজে দিয়ে মুখে হাসির রেখা টেনে তার মা বললেন, বুঝলি ভিভো, ধ্রুব হলো হীরের টুকরো রে, তার সাথে তুলনা করতে আর একটা ধ্রুবই লাগবে। তুই খুব সুখে থাকবি মা। বিভাবরীর বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে কাঁদবে না। চোখ মুখ শক্ত করে লম্বা ঘোমটা টেনে তাদের সামনে যায়। ধ্রুবর দিকে তাকাতেই তার বুকের বাম পাশে ধক করে উঠল। ফর্সা গালে হালকা চাপদারির গম্ভীর ছেলেটা বিষণ্ণ দৃষ্টিতে কফির মগে সিপ দিচ্ছে। বিভাবরী তার সামনে যেতেই সে বিস্ফোরিত দৃষ্টিতে তাকায়। ধ্রুবর মা বিভাবরীকে বসতে বললে সে বসার আগেই ধ্রুব তাকে থামিয়ে দিয়ে বলে, বিভাবরী, তোমার সাথে আমার কিছু কথা ছিল, তুমি কি একটু? ধ্রুবকে থামিয়ে দিয়ে তার বাবা বলে উঠলেন, কথা বলার অনেক সুযোগ পাবে ধ্রুব, এখন কেন? ইটস আর্জেন্ট। বলেই ধ্রুব হনহন করে উঠে চলে যায়। বিভাবরী তার পিছু গিয়ে দেখে সে ছাদের কার্নিশ ধরে সিগারেট ফুঁকতে ব্যস্ত। বিভাবরীর মাথাটা ভো ভো করে ঘুরছে। ইদানিং একটু টেনশন বা চিন্তায় থাকলেই এমন হয়, খুব করে মাথা ঘুরে। ধ্রুব পেছন না ফিরেই সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, তোমাকে কি বলেছিলাম আমি? বিভাবরীর মনে হচ্ছে সে এক্ষুনি ফ্লোরে পড়ে যাবে, মাথা ফাটিয়ে ছাড়বে। ভয়ঙ্কর রক্তারক্তি কাণ্ড ঘটলেও ঘটতে পারে। ধ্রুব খানিকটা ধমকের সুরে বলে, কি বললাম শুনতে পাওনি?
কান কি কারো কাছে রেখে এসেছো? বিভাবরী কাপা গলায় উত্তর দেয়। জি, কি বলছিলেন? ধ্রুব মুখে বিরক্তিকর একটা শব্দ করে ছাদের কার্নিশে আঘাত করে বলে, দেখো বিভাবরী, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, বুঝলে? বুঝলে তুমি? এক্ষুনি তুমি নিচে গিয়ে সবাইকে বলবে কথাটা। আমার তো কোনো সমস্যা নেই আপনাকে বিয়ে করতে। সমস্যা যেহেতু আপনার, তাই আপনিই বলেন না। বিভাবরী, তুমি কি চাও আমি তোমার গায়ে হাত তুলি? আমার রাগ কিন্তু এবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দুইবারের ভয়ঙ্কর রিজেকশনে বিভাবরীর মনে জিদ চেপে গেল। ছেলেটা কি জানে বিভাবরী যেদিন একটু সেজেগুজে বাইরে যায় সেদিন কতগুলো প্রপোজ তাকে রিজেক্ট করতে হয়। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে তার চোখের দিকে তাকিয়ে কতগুলো ছেলে ধরাম করে তার প্রেমে পড়ে যায়, আর সেই বিভাবরীকে ছেলেটা ফিরিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিভাবরী দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে শক্ত মুখে বলে দেয়, আপনি আমার সামনে থেকে জানতো, একদম সহ্য হচ্ছে না আপনাকে আমার। ধ্রুব শান্ত গলায় জবাব দেয়। সিগারেটটা শেষ করে নেই, তারপর যাব। ধ্রুব অত্যন্ত স্বাভাবিকভাবেই সিগারেট শেষ করলো। এতগুলো কথার মাঝে সে একবারও পেছন ফিরে বিভাবরীর দিকে তাকায়নি, শুধু যাওয়ার আগে নরম সুরে বলল, বিভাবরী, শুধু রূপ থাকলেই হয় না, পড়াশোনাও জানতে হয়। বিভাগী বাতাসে না উড়ে বাস্তবতা বোঝার চেষ্টা করো। বিভাবরী প্রত্যুত্তরে কিছুই বলেনি, নিজেকে শক্ত রেখে দাঁড়িয়েছিল। সেদিন ধ্রুব চলে গেলে বিভাবরী আর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে না। ধ্রুবকে নিয়ে রূপকথার বাড়িতে পাড়ি জমায় না, তাকে ভুলার জন্য পড়াশোনায় মন দেয় সে। তার অনীহার দরুন বিয়ের কথাবার্তাও বন্ধ করে দেয় তার বাবা। তবে তাদের গল্প সেখানেই আটকে থাকেনি। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর দীর্ঘ ছুটিতে বিভাবরীর জন্মদিন চলে আসে। বন্ধুদের সাথে সময় কাটাতে রেস্টুরেন্টে ট্রিট দিতে গিয়ে সেখানেই ধ্রুবর দেখা মিলে। আগের মতোই বিষণ্ণ দৃষ্টিতে সে কফির মগে সিপ দিচ্ছে। কিছুই বদলায়নি তার। বিভাবরী দেখেও না দেখার মতো করে চলে যেতে চাইতেই পরিচিত ডাকে থমকে যায় সে। ছেলেটা তাকে এমনভাবে ডাকলেও সে গোটা দুনিয়া জলাঞ্জলি দিয়ে দিতে পারে। তার মুখে নিজের নাম শুনেই বিভাবরী নিজের নামকে ভালোবেসেছিল। ধ্রুব গম্ভীর গলায় ডাকলো, বিভাবরী, শুনতে পাচ্ছ তুমি? জি। হঠাৎ এখানে এলে যে? সবাইকে নাকি ট্রিটও দিচ্ছ, আমাকে দিবে না? আপনার বিল আমি দিয়ে দেব। কথাটা শুনে ধ্রুব বিভাবরীর সামনে দাঁড়ায়। তাকে দেখে মনে হলো সে রেগে আছে। বিভাবরী ধারণা সত্যি করে দিয়ে ধ্রুব ঝাঁঝালো কণ্ঠে বলে, তোমার কি আমাকে ছ্যাঁচড়া মনে হয়? না না, মানে আমি। বিভাবরীর কথা আটকে গেছে। অ্যাজ ইউজুয়াল তার মাথা ঘুরতে শুরু করলো। ধ্রুব তার হাতটা যে টেনে ধরেছে সে কি করে ঠিক থাকবে। ধ্রুব তাকে টেনে নিয়ে চেয়ারে বসিয়ে নিজেই খাবার অর্ডার দেয়। বিভাবরী নিজের হাতের দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। তার ধ্যান ভাঙে নিজের পায়ের উপর অন্য কারোর পায়ের অস্তিত্ব। ধ্রুব তার পায়ের উপর নিজের পা রেখে বসে আছে। ধ্রুবর দিকে তাকিয়ে দেখে সে খুব স্বাভাবিকভাবেই খাবার খাচ্ছে। বিভাবরী বুঝতে পারছে না ধ্রুব ইচ্ছে করে করছে নাকি ভুলবশত। বিভাবরী, খাচ্ছ না কেন তুমি? খাচ্ছি তো। ধ্রুব বেশ আয়েশ করেই তার খাবার শেষ করলো, কিন্তু বিভাবরী ছুঁয়ে দেখার শক্তিও পায়নি। খাওয়া শেষে ধ্রুব বলল, তোমাকে কি গিফট দেই বলো তো? আমি তো আর জানতাম না তুমি আমাকে এভাবে ট্রিট দিবে। বিভাবরী ঠোঁটের কোণে হাসি এনে মনে মনে বলল, কিছু না, কিচ্ছু দিতে হবে না আপনাকে। আপনি মিষ্টি করে আমাকে একবার উইশ করেন তো, এতেই আমার চলবে। ধ্রুব টিস্যুতে হাত মুছে তার প্যান্টের পকেটে হাত দিতেই বিভাবরী চমকে উঠে দ্রুত বলল, প্লিজ প্লিজ, টাকা বের করবেন না, আমি নিতে পারবো না। আমি ততটাও নিচু মানসিকতার নই বিভাবরী। ধ্রুব পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে বিভাবরীর দিকে বাড়িয়ে দেয়। তারপর লম্বা ঢিকুর তুলে বলে, নাও বিভাবরী, তোমার বার্থডে গিফট। বিভাবরী হতবুদ্ধি হয়ে তাকায় ধ্রুবর দিকে। ছেলেটা কি সত্যি সত্যি তাকে সিগারেট গিফট করছে? বিভাবরী কিছু বলতে যাবে তখনই একটা মেয়ে সেখানে উপস্থিত হয়। ধ্রুবর দিকে তাকিয়ে হেসে বলে, চলো ধ্রুব, যাওয়া যাক, আই অ্যাম ডান। ধ্রুব প্রত্যুত্তরে মুচকি হেসে সিগারেটের প্যাকেটটা তার হাতে দিয়ে বলে, আসছি বিভাবরী, খুব ভালো ট্রিট করেছো, থ্যাঙ্কস ফর দ্যাট। ধ্রুব এক মুহূর্তও দেরি না করে মেয়েটির সাথে চলে যায়, আর বিভাবরী হা করে তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। না চাওয়া সত্ত্বেও গড় গড় করে চোখ দিয়ে পানি ঝরছে। ছেলেটা এত নিষ্ঠুর কেন? বিভাবরী সিগারেটের প্যাকেটটা মুচড়ে ধরে হেঁচকি তুলে ফেলেছে। বাবা,
আমি ঢাকা গিয়ে পড়াশোনা করতে চাই, এখানে আমার পড়াশোনা হবে না। কথাটা বলেই বিভাবরী হু হু করে কেঁদে উঠল। তার বাবা আদনান সাহেব চিন্তিত মুখে মেয়ের দিকে তাকালেন। যে মেয়ে বাড়ি ছেড়ে দুদিনও কোথাও থাকার কথা চিন্তা করতে পারে না, তার আজ এত দূর গিয়ে পড়াশোনা করতে চাওয়ার কারণটা তিনি বুঝতে পারছেন না। বিভাবরী তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমার জন্মদিনের গিফট হিসেবে আমার এটাই চাওয়া, তুমি দিবে না? আদনান সাহেব কপাল কুঁচকে ফেললেন। প্রথমবারের মতো তার মেয়ে জন্মদিনে তার কাছে কিছু চেয়েছে, তিনি কি করে না করতে পারেন। তিনি শঙ্কিত গলায় মেয়েকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মামনি, তোমার এমনটা চাওয়ার কারণ কি? আমি পড়াশোনায় সিরিয়াস হতে চাই বাবা, আমি ওখানে ভালো কোনো ভার্সিটিতে পড়তে চাই। সেটা তো আমাদের চট্টগ্রামেও আছে মা। বাবা, তুমি কি চাও না আমি ভালোভাবে পড়াশোনা করি? অবশ্যই মামনি। তাহলে তুমি এই ব্যবস্থা করে দাও বাবা। বলতে বলতেই বিভাবরী হেঁচকি তুলে ফেলেছে। বিভাবরীর বাবা এক প্রকার বাধ্য হয়েই তার কথায় রাজি হলেন। অবশেষে প্রাণের শহর চট্টগ্রাম ছেড়ে বিভাবরী ঢাকায় চলে আসে। রেজাল্ট ভালো হওয়ায় ভার্সিটিতেও চান্স পায়, তবে সমস্যা হয় অন্য জায়গায়। তার বাবার এক বন্ধুর বাড়িতে সে থাকে। তার বাবার বন্ধু আসমাইন চৌধুরী একজন তুখোর রাজনীতিবিদ। তাদের বাড়ির সামনে 24 ঘন্টা দুজন লোক বন্দুক হাতে দাঁড়িয়ে থাকেন। বাড়ির কাজের লোকের মধ্যেও রাজনীতি ভাব। সবাই একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে কাজ করে, রোবোটিক টাইপ। বিভাবরী সবার সাথে মানিয়ে নিতে পারলেও একজনের সাথে কিছুতেই মানিয়ে নেওয়া যাচ্ছে না। আসমাইন চৌধুরীর ছেলে রিশাদ চৌধুরী সারাক্ষণ কড়া পারফিউম গায়ে মেখে শার্ট বা গেঞ্জির কলার উঁচু করে রাখে, আর বাড়ির মধ্যেও চোখে কালো সানগ্লাস থাকবেই। প্রথম যেদিন সে এই বাড়িতে আসে সেদিন তার পরিচয় করিয়ে দিতে আসমাইন চৌধুরীর স্ত্রী নাজনীন তাকে ডেকে বললেন, রিশাদ শোন, ও হলো বিভা বড়ি, তোর ভার্সিটিতে চান্স পেয়েছে, আর এখান থেকে সে পড়াশোনা করবে, বুঝলি? রিশাদ নামের ছেলেটা বিভাবরীর আপাত মস্তক তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, তারপর ভুজোড়া কুচকে বলল, তোমার নাম বিভাবরী? হুম কে রেখেছে এই নাম? তোমার বাবা? হুম থ্যাংক গড। তোমার জন্মানোর সময় তোমার মাথায় এখানকার মতো চুল ছিল না। কেন? তাহলে দেখা যেত তোমার বাবা তোমার নাম কেশবতী রেখে দিত, কিংবা ডালিমের মতো গায়ের রং থাকলে ডালিম কুমারী রেখে দিত। বলেই সে হো হো করে হেসে উঠল। এরপর থেকে তার বিভাবরীর সাথে যখনই দেখা হচ্ছে তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার নাম যেন কি, ডালিম কুমারী নাকি বিভাবরী? এই লাইনটা বলেই অট্ট হাসিতে ফেটে পড়ে সে। বিভাবরী তখন ইচ্ছে হয় এক ঘুষিতে ছেলেটার নাক ফাটিয়ে দিতে, কিন্তু সে চোখ মুখ শক্ত করে নিজের ঘরের দিকে পা বাড়ায়। তখন ঋষাদ ধূপধাপ পা ফেলে পেছনে এসে দাঁড়ায়, আর বিভাবরীর চুল টেনে ধরে বলে, কেশবতী, চলে যাচ্ছ যে? বলেই হ্যাচকা টান দেয়। তাল সামলাতে না পেরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা অবধি ভেঙে ফেলেছে বিভাবরী। সমস্যা শুধু ঋষাদকে নিয়েই নয়, ধ্রুবকে নিয়েও হচ্ছে। বিভাবরী এই শহরে এসেছিল ধ্রুবকে বলতে, কিন্তু তা তো হচ্ছেই না, বরং উল্টোটা হচ্ছে। বিভাবরী ঘুমোতে পারছে না রাতে। চোখ লেগে আসলেই ধ্রুব তার সামনে কোথা থেকে এসে ঠাস করে বিভাবরীর গালে থাপ্পড় মেরে দিচ্ছে, কান টেনে ধরে বলছে, ফাজিল মেয়ে, ঢাকায় এসে পড়াশোনা করতে হবে কেন? বিদ্যাসাগর হবে নাকি? পৃথিবী পাল্টে দেবে পড়াশোনা করে। এসব আজগুবি স্বপ্নে রাতে ঘুমাতে পারছে না সে। বিছানায় শুতে গেলেই মনে হয় এই বুঝি ধ্রুব এসে তাকে থাপ্পড় মারলো, কান টেনে ধরলো। আর জেগে থাকলে মনে হয় ঋষাদ বুঝি তার চুল টেনে ধরে বলছে, কেশবতী, তোমার চুলগুলো দেখলেই মনে হয় কেটে ফেলি। আচ্ছা, তোমার চুলে চুইংগাম লাগিয়ে দিলে তুমি কি আমাকে মারবা? অনেক মারবা নাকি একটু? ঘড়িতে সময় 11টা, তবে সকাল নয়, রাত। বিভাবরী চেয়েছিল আজ দ্রুত ঘুমোতে, কারণ কাল ভার্সিটিতে তার প্রথম দিন, কিন্তু তা হয়নি। সব গুছিয়ে নিতে গিয়ে 11টা বেজে গেছে। এখন সকালে উঠতে পারলেই চলে, কিন্তু সকাল হওয়ার আগেই বিভাবরীর ঘুম ভেঙে যায়। বিভাবরীর ঘুমানোর সময় ঘরের মধ্যে কারো হাঁটার শব্দ হচ্ছিল। প্রথমে সে ভেবেছিল হয়তো ঘরের বাইরে কেউ, কিন্তু না, ঘরের বাইরে না, ভেতরেই হচ্ছিল। শুধু শব্দই হলো না, কেউ তাকে ডাকলো। সে স্পষ্ট শুনতে পাচ্ছিল বিভাবরী, এই বিভাবরী বলে কেউ তাকে ডাকছে। নিজের নাম শুনে বিভাবরী হুড়মুড় করে উঠে পড়ে। চোখ খুলে আবছা আলোতে দেখার চেষ্টা করে কে ঘরে, কিন্তু না, কাউকে দেখতে পায়নি। চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস টেনে আবার শুয়ে পড়ে।
কিন্তু চোখ বন্ধ করার সাথে সাথে আবার কেউ তাকে ডেকে ওঠে। বিভাবরী অনুভব করলো আসলেই কেউ তার রুমে আছে। কণ্ঠটা তার চেনা, এমনকি নিঃশ্বাসটার সাথেও তার পরিচয় আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে ধরতে পারছে না কে এটা। বিভাবরী রুমের আশেপাশে চোখ বুলালো। তার রুমের রাস্তার পাশে একটা জানালা আছে, যেখানে তার চোখ দুটো আটকে যায়, কারণ সে জানালার পাশে কারো অস্পষ্ট অবয়ব দেখেছে। বিভাবরী দ্রুত উঠে বসে কাঁপা কাঁপা গলায় বলে, কে আপনি? আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি কি ভেবেছেন আমি ভয় পাবো? কখনো না, আমি বিভাবরী, কাউকে ভয় পাই? অস্পষ্ট অবয়বটা তাকে থামিয়ে দিয়ে বলল। আমি ভয় পেতে বলেছি নাকি? আশ্চর্য। বিভাবরী বসন্তের বাতাসের মতো শান্ত গলার স্বর শুনেও কেঁপে উঠল। আর কিচ্ছু বলার সাহস পাচ্ছে না সে। এতক্ষণ চিনতে না পারলেও কণ্ঠ শুনে মানুষটাকে চিনতে একদমই কষ্ট হয়নি বিভাবরীর। এমনিতেই সারাক্ষণ তার কান এবং মস্তিষ্ক ধ্রুবর কথা ভেসে বেড়ায়, তাই অস্পষ্ট অবয়বের মানুষটা যে ধ্রুব এই বিষয়ে সে নিশ্চিত। তুমি তো জানো সিগারেট না খেয়ে শুলে আমার ঘুম হয় না। তারপরেও ওগুলো নিয়ে চলে এলে। তোমার বাবা তোমাকে সিগারেট কেনার টাকা দেয় না? বিভাবরী তার কথায় আটকে ওঠে। এতক্ষণ না দেখতে পেলেও এখন আবছা আলোতেও ধ্রুবর মুখখানা কেমন জলমল করছে। তেলতেলে মুখটাই দাড়ি মেখে, মনে হচ্ছে দীর্ঘদিন সাইজ করা হয়নি। বিভাবরী মিনমিন করে বলল, আপনার কি ধারণা আমি সিগারেট খাই? খাও না বুঝি? কথাটা শুনে বিভাবরী বিড়বিড় করে বলল, এখন খাই না তো কি হয়েছে? বিয়ের পর খাবো দুজনে মিলে, তখন দেখবো আপনি কি করে না ছাড়েন এটা। বুঝলে বিভাবরী, এই জিনিসটার মজাই আলাদা। একদিন ট্রাই করে দেখতে পারো কিন্তু। বিভাবরী অবাক দৃষ্টিতে তাকায় তার দিকে। ছেলেটা এত খামখেয়ালি কেন? ভালো লাগছে না তার এই খেয়ালিপনা। এভাবে তাকিয়ে আছো কেন বিভাবরী? এখনো চোখ সরাচ্ছ না যে? গেলে দেব কিন্তু। দিন না। আমি কিন্তু সিরিয়াসলি বলছি। আমিও। ধ্রুব সত্যি সত্যি বিভাবরীর দিকে এগিয়ে গেল, কিন্তু বিভাবরীর ভাবলেশ হলো না। সে পূর্বর মতোই তাকিয়ে আছে। ধ্রুব তার সামনে এসে তার দিকে কিছুটা ঝুঁকে মুখের উপর ফু দিয়ে কপালে ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। ধ্রুব কাছে আসতেই সে একটা গন্ধ পায়, সিগারেটের গন্ধ। কিন্তু গন্ধটা কেমন অপরিচিত মনে হচ্ছে। সিগারেটের গন্ধ বলে মনেই হচ্ছে না, তার মনে হচ্ছে ক্লোরোফর্ম। ধ্রুব এক্ষুনি মুখ থেকে সিগারেটের ধোঁয়া ছেড়ে দেবে তার উপর, আর সেই গন্ধ শুকে হুঁশ হারিয়ে ধ্রুবর উপরে ঢলে পড়বে। ধ্রুব বিভাবরীর দিকে আরেকটু ঝুঁকে যায়। বিভাবরী চোখ বন্ধ করে ধ্রুবর নিঃশ্বাস গুনতে ব্যস্ত। হঠাৎ নিঃশ্বাসের শব্দ না পেয়ে চোখ খুলে, আর সাথে সাথেই তার কানের কাছে ঠাস করে একটা শব্দ হয়। বিভাবরী ছলছল চোখে তাকায় ধ্রুবর দিকে। বুক ফেটে কান্না আসছে তার। ইচ্ছে করেছে চিৎকার করে কাঁদতে, এত জোরে চিৎকার করতে যেন ধ্রুবর কানের পর্দা ভেদ করে মস্তিষ্কের ভেতর সব ছুটতে থাকে। এত জোরে থাপ্পড় খাওয়ার দরুন বিভাবরীর ঘুম ভেঙে যায়। কি ভয়ানক রকমের স্বপ্ন সে দেখল। গালে হাত দিয়ে দেখে এখনো গরম হয়ে আছে, কপাল বেয়ে ঘাম ঝরছে, গলা শুকিয়ে গেছে, পুরনো অসুখটাও জেগে উঠেছে, অর্থাৎ মাথা ঘুরছে। বিভাবরী অ্যাডজাস্ট টেবিল থেকে পানি গ্লাস হাতে নেয়, কিন্তু আশ্চর্যের বিষয় গ্লাসে পানি নেই। সে প্রতিদিনই পানি আনিয়ে রাখে, আজই কেন আনলো না? এখন পানি খাওয়ার খুব দরকার তার, অথচ বিছানা থেকে উঠতে পারছে না। মনে হচ্ছে সে নড়তে গেলেই ধ্রুবর সাথে ধাক্কা খাবে। ধ্রুব বুঝি এখনও তার দিকে ঝুঁকে আছে, ধাক্কা লাগলে ঠাস করেই একটা থাপ্পড় লাগিয়ে দেবে। এই ভয়ে সে নড়তেও পারছে না। বিভাবরী নিজেকে আজ বড্ড এলোমেলো লাগছে, মাথাটা খুব করে ঝিমঝিম করছে। দু হাত দিয়ে চেপে ধরে মাথাটা নিজের মনের সাথে যুদ্ধ করে বিছানা ছেড়ে উঠে পড়ে, নিচে যায় পানি খাওয়ার জন্য। কিন্তু পানির জাগ হাতে নিতেই পেছন থেকে কারো আওয়াজ শুনতে পায় সে। আওয়াজটা তার পরিচিত, আওয়াজটা রিশাদের। রিশাদ ঘুম জড়ানো কণ্ঠে বলে, বুয়া, এই গ্লাসে পানি দাও তো। বিভাবরীর ইচ্ছে করছে পানিটুকু তার মাথায় ঢেলে দিতে। বিভাবরীকে দেখে কি তার বুয়া মনে হয়? একজন ভার্সিটি পড়ুয়া মেয়েকে সে বুয়া বলছে, কি বিচ্ছিরি ব্যাপার। বিভাবরী মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন সুযোগ পেলে সে রিশাদকে তাদের বাড়ির পাশে ডোবায় ধাক্কা দিয়ে ফেলে দেবে। তারপর ইন্ডিয়ান সিরিয়ালের শাশুড়িদের মতো চোখ লাল করে বলবে, নে এবার পানি খা। কিন্তু মনে মনে রাগটা চেপে গেল। ঘুমের ঘোর ভেবে তাকে এক গ্লাস পানিও দিল। রিশাদ ঢক ঢক করে পানিটুকু খেয়ে তার দিকে গ্লাস এগিয়ে দেয়। ঢুলু ঢুলু ভাবে বিভাবরীর সামনে আসে, গ্লাসটা হাতে না দিয়ে টেবিলে রাখে। তারপর বিভাবরীর ওড়না দিয়ে মুখ মুছে আবার ঢুলতে ঢুলতে চলে যায়।
বিভাবরী হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে আছে। একটা ছেলে তার কাছে পানি চাইলো, তাকে পানি দেওয়া হলে সে পানিটা খেলো। শুধু খেলোই না, তার ওড়নাটাকে টিস্যু হিসেবে ব্যবহার অবধি করলো, অথচ তাকে চিনতে পারলো না। আশ্চর্য! বিভাবরী ভেবেছিল বাকি রাতটুকু তার ঘুম হবে না, কিন্তু তার ঘুম হয়েছে এবং খুব ভালো ঘুম হয়েছে। এ বাড়িতে সে প্রথমবারের মতো এত ভালো ঘুমিয়েছে। সকালে ফুরফুরে মেজাজে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়। চোখে লম্বা করে কাজল টানে, মুঠ ভর্তি চুড়ি না পরলেও হাতে ডিজাইনার ঘড়ি লাগায়। আয়নায় নিজেকে দেখে ভাবলো ধ্রুব এখন তাকে দেখলে কি নাম দিত, রূপকুমারী? কিন্তু ধ্রুব তাকে কখনোই কোনো নাম দেয় না, সে তার নাম খুব সুন্দর করে উচ্চারণ করে। ধ্রুবর মুখে বিভাবরীর নাম শুনলে যে কেউ তার নামের প্রেমে পড়ে যাবে। তাকে নাম দেয় ঋষাদ। তার মন ধ্রুবকে নিয়ে ভাবলেও মস্তিষ্ক অন্য কারো কথা চিন্তা করছে। বিষয়টা বিভাবরী খেয়াল করেছে, কিন্তু বিভাবরী পাত্তা দিতে না চাইলেও তার মস্তিষ্ক আর মনস্থির হচ্ছে না, যার দরুন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। বিভাবরী আনমনে সিঁড়ি ভেঙে নিচে নামছিল, তখন সে কারোর সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার মানুষটা হলো ঋষাদ। ঋষাদ বিভাবরীকে দেখে নাক সিটকে বলল, এভাবে সেজেগুজে ভার্সিটি যাচ্ছ বুয়া? বিভাবরী ঋষাদের সম্বোধন শুনে হাঁ হয়ে গেছে। তার মানে কি ছেলেটা তাকে ইচ্ছে করেই বুয়া ডাকছে? এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? গিলে ফেলবে আমাকে? হজম করতে পারবে তো? মানুষের পেটে কিন্তু চুল হজম হয় না। দেখো, তোমার মাথায় কিন্তু শত চুল। আপনি আমায় এভাবে অপমান করতে পারলেন? তোমাকে আমি কাল রাতেও বুয়া বলেছি, তখন তো তুমি অ্যাকসেপ্ট করে নিলে। তাই বুয়া বলা নিয়ে আশা করছি কোনো সমস্যা নেই। আর কি কিছু বলছি আমি? বিভাবরী দাঁত চেপে বলল, আপনি যে একজন জঘন্য লোক তা জানেন? জানি। আপনাকে আমার সহ্য হচ্ছে না একদম। আশ্চর্য, তুমি এভাবে রিয়েক্ট করছো কেন? আপনি জানেন না? না, প্রথম যখন তোমাকে বুয়া বললাম তখন আমি না জেনেই বলেছিলাম, কিন্তু তুমি দেখি সত্যি সত্যি। আবার তোমার ওড়নায় পানি মুছলাম, তখনও কিছু বললে না। আর এমনিতেও বিভাবরী নামটা খুব বড়, তুমি আধুনিক বিশ্বের অত্যাধুনিক মেয়ে। তোমার নাম হবে জেনি, মিমি, ইলা, এই টাইপের। সহজেই যেগুলো উচ্চারণ করা যায় তা না। বিভাবরী বাকি কথাটুকু না শুনেই হনহন করে চলে যায়। এখানে থাকলে ভয়াবহ রকমের কিছু হয়ে যেত। হয়তো ঋষাদের দাঁত থাকতো না, অথবা দাঁত থাকলেও কিন্তু মনুটাই আলাদা হয়ে যেত। বিভাবরী অত্যন্ত তিরিক্ষি মেজাজ নিয়ে ভার্সিটিতে প্রবেশ করে। চোখ বন্ধ করে ঋষাদকে কঠিন কঠিন গালি দিচ্ছে। তার রাগ চরম পর্যায়ে হয়। তখন নিজেকে কন্ট্রোল করার জন্য সে এই টেকনিক অবলম্বন করে। অন্য সময় কাজে দিলেও এখন এই টেকনিকটা কাজে লাগছে না, বরং বিপরীতে আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। সে দ্বিতীয়বারের মতো কারোর সাথে ধাক্কা খায়। বিভাবরী চোখ খুলে দেখে বিটু খাটো একটা ছেলে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। বিভাবরী ছেলেটাকে কিছু কঠিন কথা শোনাবে, ঋষাদের রাগটা সে এর উপরেই ছাড়বে। বিভাবরী একটা ভয়ঙ্কর কথা বলতে যাবে, তখনই ছেলেটা বলে ওঠে, আছে আছে। বিভাবরী কঠিন গালিটা না দিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, আছে মানে কি আছে? মা আছে কিন্তু বোন নেই। মানে হলো এখনই তো বলতেছেন বাড়িতে মা বোন নেই, সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে। তার আগে থেকেই বললাম আমার বাড়িতে মা আছে, বোন না থাকলেও। ছেলেটার কথায় বিভাবরী থ বনে যায়। বলে কি? বিভাবরীর চোয়াল শক্ত হয়ে আছে। সে নিজেকে নিয়ন্ত্রণে রাখার যথাসাধ্য চেষ্টা করছে। সে রাগ আর হাসি কখনোই চেপে রাখতে পারে না, চাইলেও পারে না। এমনকি সিরিয়াস মোমেন্টেও হেসে ফেলার অভ্যাস তারও আছে। কলেজে পড়ার সময় একবার ক্লাসে ইংলিশ টিচার রেগে বললেন, আজ থেকে আমি তোমাদের ক্লাস নেব না, বলেই তিনি বেরিয়ে গেলেন। ছাত্রছাত্রীরা ভয়ে কুপোকাত, কারণ ইংলিশ টিচার ছিলেন প্রিন্সিপালের ছেলে, তার উপর ভীষণ বদরাগী। অল্প বয়সে ক্ষমতা পেলে যা হয়। পরদিন যখন তিনি ক্লাসে ঢুকান সবাই চুপচাপ। হুট করে বিভাবরী হো হো করে হেসে ফেলল। ব্যাস, পরদিন তার বাবার কাছে নালিশ চায়। কিন্তু এখন বিভাবরী কিছুতেই হাসবে না। হেসে ইমেজ খারাপ করার কোনো ইচ্ছে তার নেই, কিন্তু না চাওয়া সত্ত্বেও সে ফিক করেই হেসে ফেলল। ছেলেটা হয়তো তার হাসি মেনে নিতে পারেনি। সে কেমন হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বিভাবরীর হাসি কিছুতেই থামছে না। ছেলেটা থমথমে গলায় বলল, হাসছো কেন? আমি হাসির কি বলছি? সরি, এক্সট্রিমলি সরি। ছেলেটা কপাল কুঁচকে তাকায় বিভাবরীর দিকে। কিছুক্ষণ পর বিড়বিড় করতে করতে চলে যায়। সকাল সকাল মেজাজ খারাপ থাকলেও বাকি সময়টুকু ভালোই কাটলো তার।
বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটা লম্বা চওড়া ঘুম দেয়। ঘুম থেকে উঠে বিকেলে ছাদে বসে গল্প করে রুষার সাথে। তাদের বাড়িতে রুষাই একমাত্র মেয়ে যে একটু স্বাভাবিক। রুষা আসমাইন চৌধুরীর বড় মেয়ে, মাস্টার্স পড়ছে। মেয়েটাকে বিভাবরীর ভালো লাগে। ভালো লাগার একটা কারণ হলো সে সরল স্বভাবের মেয়ে, কোনো কথা লুকিয়ে রাখতে পারে না। তার সাথে বিভাবরীর পরিচয় কয়েকদিনের, অথচ সে হড়বড় করে সব বলে দেয়। একান্ত ব্যক্তিগত কথাগুলোও বলে ফেলে। তার মন খারাপ দেখে বিভাবরী জিজ্ঞেস করে, কি হয়েছে রুষা আপু, মন খারাপ? মেয়েটা গাল ফুলিয়ে মাথা নাড়িয়ে উত্তর দেয়, কেন মন খারাপ কেন? জানো, ও আজ ফোন করে বলল, রুশো একটা চুমো দাও তো। তুমি দাওনি? সেজন্যই তো রাগ করেছে। আমি কি করে দেই বলো তো? আমার বুঝি লজ্জা করে না? ও তো বুঝিই না, রেগে মেগে ফোন অফ করে দিয়েছে। বলেছে আমার সাথে তার নাকি কোনো কথাই নেই। একেবারে বিয়ের দিন বাসর রাতে আমার খবর করে ছাড়বে। কথাগুলো রুষার আটকে আটকে গেছে। রুষা যখন খুব খুশি থাকে তখন তার কথা জড়িয়ে যায়। বিভাবরী লক্ষ্য করছে রুষা গাল ফুলিয়ে কথা বলছে, অথচ তার চোখ খুশিতে চকচক করছে। রুষা চলে গেলে বিভাবরী নিজের ওর স্বপ্নে ডুবে যায়। ধ্রুবর সাথে প্রথম দেখা হয়েছিল বিভাবরীর বড় ভাই বিভানের বিয়েতে। বিভাবরী তখন সবে ক্লাস 9-এ ওঠে। সেদিন সে একটা হলুদ শাড়িতে সেজেছিল, কিন্তু প্রথমবার শাড়ি পরার কারণে ঠিকমতো সামলাতে পারেনি। কুচি হালকা হয়ে খুলে খুলে যাচ্ছে, আঁচলের পিন খুলে গেছে। এদিকে বাড়ি ভর্তি মেহমান। যদি সবার সামনে শাড়ি খুলে যায় তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটবে। বিভাবরী শাড়ি আটকে ধরে সিঁড়িঘরে যায়, কারণ সব রুমেই কোনো না কোনো অতিথি আছেই। বিভাবরী স্বস্তির নিঃশ্বাস ফেলে শাড়ির আঁচল খুলে ফেলে। কুচি ছাড়তেই হড়হড় করে সেগুলো মাটিতে গড়াগড়ি খায়। বিভাবরী নতুন করে কুচি তোলার চেষ্টা করে, বারবার চেষ্টা করেও আগের মতো তুলতে পারছে না। তখনই পেছন থেকে কেউ তাকে বলে ওঠে, আমি হেল্প করব? বিভাবরী মুখে হাসি ঝুলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। একটা হাত যখন তার শাড়ি ধরতে যায় তখন সে চমকে ওঠে। আরে হাতটা তো ছেলেদের হাতের মতো। বিভাবরীর হুঁশ ফিরে, কণ্ঠটাও ছেলেদের মতো শোনা গেল। বিভাবরী শাড়ি ছেড়ে সামনে তাকায়। এই যে আসলেই একটা ছেলে। বিভাবরী চোখ বন্ধ করে চিৎকার করার আগেই সেই হাতটা তার মুখ চেপে ধরে। মুখ দিয়ে চিৎকার শব্দ বের হয়নি, বের হচ্ছে তার গোঙানির শব্দ। সে চোখ খুলে সামনের ছেলেটাকে দেখার চেষ্টা করে। ছেলেটা ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে আছে। সে তার অন্য হাতটা দিয়ে বিভাবরীকে ইশারা করে চুপ থাকতে। তারপর বিভাবরী মুখের উপর থেকে হাত সরিয়ে নেয়। বিভাবরী মিনমিন স্বরে জিজ্ঞেস করে, কে আপনি? ধ্রুব। বিভাবরী ছেলেটার আপাত মস্তক তাকিয়ে দেখে। ধ্রুব তার আপাত মস্তক দেখে মুচকি হাসি দেয়। বিভাবরী মুচকি হাসির কারণ বুঝতে না পেরে নিজের দিকে তাকায়। সাথে সাথে বড়সড় একটা চিৎকার শোনা যায়। নিজের অবস্থা বুঝতে পেরে সে দুহাত মেলে দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে। ধ্রুব ঠোঁটে হাসি রেখেই নিচে থেকে শাড়িটা তুলে বিভাবরীর গায়ে দেয়। বিভাবরী অবাক চোখে তার হাসির দিকে তাকিয়ে থাকে। এত সুন্দর করে কেউ যে হাসতে পারে তা ধ্রুবকে না দেখলে সে জানতেই পারতো না। বিভাবরী এক দৃষ্টিতে তার হাসির দিকে তাকিয়ে থাকে। তার ধ্যান ভাঙে ধ্রুবর আঙ্গুলের চুটকি শব্দে। বিভাবরীর হুঁশ এলে ধ্রুব হেসে বলে, ভাববে না তোমাকে ফলো করতে করতে এখানে এসেছি। আমি কিন্তু আগে থেকে এখানে ছিলাম, তুমি দেখতে পাওনি, বুঝলে? আর শাড়িটা পরিয়ে দিয়েছি, আশা করছি তোমার হয়ে যাবে। কথাটা বলে সে চলে যায়। আর বিভাবরী হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ আগের কথা মনে হতেই সে কেঁপে ওঠে। তার হৃৎপিণ্ডটা খুব জোরে লাফাচ্ছে। বিভাবরী তার হাত দুটো বুকের মাঝে চেপে ধরে। মনে হচ্ছে হৃদয়টা এক্ষুনি পাঁজর চিরে বেরিয়ে যাবে। বিভাবরী পুরনো কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো নিজেই জানে না। ঘুমের মধ্যে হঠাৎ মনে হলো তার কানের পাশে কারো গরম নিঃশ্বাস পড়ছে। তার স্বপ্নে আবার ধ্রুব এলো না তো? কিন্তু তার ধারণা ভুল। কিছুক্ষণ পরই তার কানের লতিতে কারো কামড় পড়ে। বিভাবরী দ্রুত চোখ খোলে। সামনে কাউকে দেখতে না পেয়ে তড়িঘড়ি করে দোলনা ছেড়ে উঠে বসে। পেছনে তাকিয়ে দেখে রিশাদ এক হাত পকেটে আরেক হাত দোলনার স্ট্যান্ডে রেখে ভ্রুকুচকে তাকিয়ে আছে তার দিকে। বিভাবরী রেগে মেগে বলে, আপনি এমন অসভ্যের মতো আচরণ করছেন কেন? তুমি এমন বেহায়ার মতো আচরণ করছো কেন? বিভাবরী দাঁত চেপে বলে, আমি বেহায়ের মতো আচরণ করি? অবশ্যই, ভার্সিটিতে যেতে না যেতেই ছেলেদের সাথে ফুর্তি করা শুরু করে দিয়েছে, তো বেহায়া বলবো না? আপনার সাথে কথা বলতেও আমার রুচিতে বাজছে। কতটা নিম্ন শ্রেণীর মানুষ আপনি! কথাটা বলে বিভাবরী হনহন করে চলে যেতে চাইলে রিশাদ পথ আটকায়। বিভাবরী ধমকে সুরে বলে,
পথ ছাড়ুন, কি হলো শুনতে পাচ্ছেন না? এখনো সরছেন না যে? বিভাবরী বিরক্তি ভাব নিয়ে সরে যেতে চাইলেই তার হাতে টান পড়ে। ঋষাদ তাকে ধাক্কা দিয়ে দোলনায় বসিয়ে দেয়, তার দিকে ঝুঁকে বলে। আমি নিম্ন শ্রেণীর মানুষ। বিভাবরীর দম বন্ধ হয়ে আসার উপক্রম। ছেলেটা এত কাছে এসেছে যে তার নিঃশ্বাস বিভাবরীর মুখের উপর পড়ছে। সে মিনমিন করে বলল, আপনি দূরে যান, আমার অস্বস্তি লাগছে। লাগুক, আগে বলো আমি তোমার সাথে কি করেছি যে তুমি আমায় নিম্ন শ্রেণীর মানুষ বললে? আপনি বাজে বাজে কথা বলবেন আর আমি সেগুলো হজম করব? বলতে বলতেই বিভাবরীর চোখে পানি চলে এসেছে। ছেলেটা এখনো সরছে না কেন? তার একদম সহ্য হচ্ছে না ছেলেটাকে। ঋষাদ চোখ দুটো বড় করে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই মেয়ে, এই কাঁদছো কেন? আমি তোমায় বকেছি নাকি? আশ্চর্য। আপনি সরে যান প্লিজ। ঋষাদ আরেকটু সামনের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, চোখে কি গাঞ্জা চাষ করো? তাকালেই নিজেকে মাতাল মাতাল লাগে যে। কথাটা বলেই ঋষাদ গুনগুন করতে করতে চলে যায়। বিভাবরীর শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। কি ভয়ঙ্কর কথা, কত বেয়াদব ছেলে। বিভাবরী চোখ বন্ধ করে, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। বিভাবরী এক দৌড়ে ঘরে চলে যায়। দরজা বন্ধ করে দুহাত বুকে চেপে ধরে, চোখ বন্ধ করে শক্ত করে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করে আজ থেকে দুনিয়াবি সব বাদ, শুধু পড়াশোনা নিয়ে থাকবে সে। এমনকি ধ্রুবকে নিয়েও আর ভাববে না, এক ফোঁটাও ভাববে না। ঋষাদকেও সর্বোচ্চ এড়িয়ে চলে সেদিনের পর থেকে। কিন্তু সেই সুযোগ পেলেই বিভাবরীকে জ্বালাচ্ছে, বিরক্ত করছে। এর কোনো কারণ বিভাবরী খুঁজে পায় না। তবে একটা লক্ষণীয় বিষয় হলো সে এখন আর ধ্রুবকে স্বপ্নে দেখে না। এই জন্য সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভার্সিটিতে বিভাবরীর বেশ ভালোই লাগছে, কিন্তু আজ একটু বেশিই ভালো লাগছে। অবশ্য এর একটা কারণ আছে। আজ তাদের নবীনবরণ। বিভাবরী শাড়ি পরবে। তার জীবনের সেরা মুহূর্তগুলো ঘটেছে শাড়িতেই। টিয়া আর সবুজ এই দুইয়ের মাঝামাঝি একটা রঙের একটা শাড়ি পরেছে সে। হাত ভর্তি সবুজ চুড়ি, গাঢ় কাজল পরেছে। হালকা মেকওভারে মেয়েটাকে ভালোই লাগছে। ভার্সিটি যাওয়ার আগে নাজনীন সুলতানা তাকে থামিয়ে দিয়ে বললেন, ও মা, আকাশ থেকে পরি নামলো নাকি? পরীরা শাড়ি পরে আগে জানতাম না তো। বিভাবরী লজ্জিত ভঙ্গিতে হেসে ফেলে। কেউ তার প্রশংসা করলে সে এত লজ্জা পায় যে প্রশংসাকারীর দিকে তাকানোও লজ্জাজনক হয়ে পড়ে। আজ নাজনীনকে একদম রোবটিক মনে হচ্ছে না, তাই বিভাবরী একটু বেশিই লজ্জা পাচ্ছে। অত্যন্ত খোশ মেজাজে সে ভার্সিটিতে প্রবেশ করে। মনটা তার আজ খুব ভালো, কিন্তু এই ভালোটাই বেশিক্ষণ টিকে থাকেনি। উপরে যাওয়ার সময় সামনে ঋষাদকে দেখে থমকে যায় সে। তাকে দেখেও না দেখার মতো করে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ঋষাদ বলে ওঠে, আরে এটা বিভাবরীর নাকি? আজ তো তোমাকে একদম চেনাই যাচ্ছে না। সবুজ শাড়িতে সবুজ ব্যাঙের মতোই লাগছে তোমায়। আজ থেকে তোমার নাম ব্যাঙ্গাবরী, বুঝলে ব্যাঙ্গাবরী? ঋষাদের কথা শুনে বিভাবরীর রাগ সপ্তম আকাশে উঠে বসে আছে। ঋষাদের সাথে থাকা ছেলে দুটো মিটমিট করে হাসছে। তার ইচ্ছে করছে ঋষাদকে কোনো ম্যাজিশিয়ানের কাছে নিয়ে যেতে, যেন তাকে ম্যাজিশিয়ান ব্যাঙ বানিয়ে দেয়। তাহলে সে ঋষাদকে বোঝাতে পারত ব্যাঙ আসলে কি। তার ইচ্ছে করছে ঋষাদকে ভয়ঙ্কর কিছু কথা শুনিয়ে দিতে, কিন্তু সে শোনাবে না, কোনো কথাই বলবে না সে এই ছেলের সাথে। বিভাবরী কোনো উত্তর না দিয়ে চলে আসে সেখান থেকে। মনে মনে তাকে অভিশাপ দিয়ে আসছে ঋষাদ যেন ব্যাঙ হয়ে যায়, আর কিছু ভয়াবহ গালি। বিভাবরী সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তার খোলা চুলে টান পড়ে। বিভাবরী জানে টান পড়ার কারণটা কি। সে চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয়। সে একটা কাজ করতে যাচ্ছে এখন, ভয়ঙ্কর একটা কাজ। বিভাবরী হাত শক্ত করে মুঠ করে ফেলে। ঋষাদের নাক বরাবর একটা খুশি দিতে চাইছে সে, যেন নাকটা মুখের সাথে মিশে যায়। হা করে যেন তাকে নিঃশ্বাস নিতে হয়, কিন্তু পেছনে ফিরে খুশি দেওয়ার আগেই ঋষাদ খপ করে তার হাতটা ধরে দেয়ালের সাথে আটকে দেয়। বিভাবরীর এমন ঘটনায় পুরোপুরি চুপসে যায়। ছেলেটা কি জানতো সে এরকম কিছু একটা করবে? ঋষাদ গম্ভীর গলায় বলে, তুমি আমাকে মনে মনে ফাজিল বলে গালি দাও। তুমি ফাজিলের মানে জানো তো? বিভাবরী থমথমে গলায় জবাব দেয়, আমি ফাজিল বলে গালি দেই আপনাকে? আমি শুনতে পাই। শোনো, আমি ফাজিল নই। ফাজিল মানে জ্ঞানী, ভালো, পণ্ডিত। কিন্তু আমি অভদ্র, ভীষণ অভদ্র। তুমি ধীরে ধীরে তা বুঝতে পারবে। কথাটা শেষ করে ঋষাদ বিভাবরীর আরেকটু সামনে যায়। হাতটা শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে বলে, অ্যাটিটিউড দেখাও, আমার সামনে দেখাবে না, বুঝলে? তোমার ভাব আমি ফুঁ দিয়ে উড়িয়ে দিব।
বিভাবরীর দম বন্ধ হয়ে আসছে, শরীর কেমন যেন ঝিমঝিম করছে, মাথাটাও হালকা তুলছে। কথা বলছো না কেন? ঠিক আছে, বলতে হবে না। ঋষাদ হাতটা ছেড়ে দিলেই বিভাবরী জোরে জোরে দম ফেলে। অগ্নি চোখে ঋষাদের দিকে তাকিয়ে বলে, আপনার মতো অসভ্য ছেলে আমি জীবনে দেখিনি। কথাটা বলে সে এক মুহূর্ত অপেক্ষা করেনি, হন করে চলে যায়। একবারের জন্য পেছনে তাকায়নি। তাকালেই দেখতে পেত লাল চোখের ছেলেটা কেমন হাত মুঠো করে দাঁড়িয়ে আছে। বিভাবরী মনে মনে অজস্র গালি দিতে দিতে ওয়াশরুমের দিকে যায়। চোখে মুখে পানি দেওয়া দরকার। এখনও কেমন অস্বস্তি ভাব হচ্ছে তার। মাথার ভেতর ভূমিকম্প হচ্ছে। আজ শাড়ি পরা একদম উচিত হয়নি তার। মনে হচ্ছে 2 কদম এগুলেই পড়ে যাবে। বিভাবরী মুখে পানি দিয়ে আয়নায় তাকিয়েই চমকে ওঠে। ছেলেটা কি তাকে শান্তি দেবে না? সে পিছন ফিরে লম্বা একটা শ্বাস ফেলে বলে, কথা ঘোরাবেন না, স্পষ্ট ভাষায় বলুন আপনার সমস্যাটা কি। তুমি অত্যন্ত স্মার্ট এবং বুদ্ধিমতী একটা মেয়ে। তুমি অনেক আগেই আমার সমস্যাটা বুঝতে পারছো, তাই না? বিভাবরী হতভম্ব হয়ে তাকায় ঋষাদের দিকে। ছেলেটা কি বোঝাতে চাইছে তা ভাবতেই বুকের ভেতরটা ধক করে ওঠে। মিনমিন করে বলে, আপনাকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। তুমি আমাকে অনেক আগেই মেরে ফেলেছো, নতুন করে কিভাবে মারবে? বিভাবরীর উত্তরটা মেনে নিতে পারেনি। বিরক্ত হয়ে তাকে পাশ কাটিয়ে চলে যায়। উপরে ওঠার জন্য পা বাড়াতেই ঋষাদ তাকে আটকে দিয়ে বলে, কথা বাড়াবে না, চুপচাপ আমার সাথে চলো। কথাটা বলে ঋষাদ টানতে টানতে বিভাবরীকে নিয়ে চলে। বিভাবরী তার সাথে হেঁটে পারছে না, তাকে দৌড়াতে হচ্ছে, যার দরুন তার শাড়ির কুচিগুলো হালকা হয়ে যাচ্ছে। বিভাবরী এক ভুল দ্বিতীয়বার করতে চাইছে না, তাই দ্রুত শাড়ির কুচিগুলো আটকে রাখার চেষ্টা করে। ফলে ঋষাদকে আটকাতে পারছে না। ঋষাদ তাকে নিয়ে ছাদে চলে যায়। বিভাবরীর রাগে মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে নিজের মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়তে। ঋষাদ বিভাবরীকে ছেড়ে সারা ছাদ জুড়ে পায়চারি করছে। একবার এপাশ থেকে ওপাশ থেকে এপাশ। বিভাবরীর আগে চলে যেতে চাইলেই ঋষাদ বলে ওঠে, খবরদার, নড়বে না, একদম নড়বে না বলে দিচ্ছি। তাহলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার হাঁটার স্টাইল দেখবো? ঋষাদ হাঁটা থামিয়ে বিভাবরীর সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করে, দেখো বিভাবরী, আমার কথা ঘোরাতে ভালো লাগে না, তোমাকে আমার ভালো লাগে, বিয়ে করতে চাই আমি তোমায়। কথাটা শুনে বিভাবরীর পায়ের নিচের মাটি সরে যাওয়ার উপক্রম। মনে হচ্ছে সে এক্ষুনি পাতালে ঢুকে যাবে। শান্ত পরিবেশেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পুরনো অসুখটা বোধহয় ফিরে এসেছে। বিভাবরী শুকনো গলায় জবাব দেয়, আমি বাড়ি যাব। ঋষাদ ধমকানো সুরে বলে, তোমার কি মনে হয় এখানে ভূত আছে? ভূত এসে তোমার ঘাড় মটকে দিয়ে যাবে? নাকি তুমি আমায় রিজেক্ট করলে আমি তোমাকে ছাদ থেকে ফেলে দিব? বিভাবরী হতভম্ব হয়ে বলে, মানে আমি এসব কখন বললাম? তাহলে বাড়ি যাব করছো কেন? বিভাবরী দীর্ঘশ্বাস ফেলে। এত দ্রুত মানুষের রূপ কিভাবে পাল্টাতে পারে? একটু আগেও কথা বলার সময় ছেলেটা আবেগের সমুদ্রে ডুবে যাচ্ছিল, আর এখন ঝাল মরিচের মতো লাল হয়ে যাচ্ছে। আশ্চর্য। শোনো বিভাবরী, ন্যাকামো আমার পছন্দ নয়। আশা করি এখন তুমি বলবে না আমাকে তোমার সহ্য হয় না। আমাকে তুমি বিয়ে করবে না? আমি আপনাকে কেন? কাউকেই বিয়ে করব না। ঋষাদ প্রকুচকে জিজ্ঞেস করে, চিরকুমারী থাকার প্ল্যান করছো নাকি বিয়ে না করেই লিভ টুগেদার করার ইচ্ছা? অবশ্য আমার এতে প্রবলেম নেই। ছি, আপনি সরুন তো সামনে থেকে। বিভাবরী ঋষাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ছাদ থেকে নামার সময় শুনতে পাই ঋষাদ বলছে, আমার থেকে পালাতে পারবে না কেশবতী, দিন শেষে আমারই হবে তুমি। বিভাবরী ভার্সিটি থেকে ফিরেই শুনতে পাই আজ রুষাকে দেখতে আসছে। সে রুমে যেতেই রুষা এসে তাকে বলে, বিভু, জানো তো আজ কি হয়েছে? আমার যে কি লজ্জা লাগছে না। সেটা তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে। আচ্ছা, ভাইয়া কি জানে তুমি যে খুশিতে কথা বলতে পারো না? রুষা লাজুক সুরে জবাব দেয়, এর জন্য ও মাঝে মধ্যে আমাকে কপি করে, আমাকে রাগিয়ে দেওয়ার জন্য। শোনো বিভু, তুমি কিন্তু আজ আমায় সাজিয়ে দেবে। ভাবছি শাড়ি পরবো, ভালো হবে না? বিভু শোনো, তোমাকে একটা সিক্রেট কথা বলি। আমার না খুব হাসি পাচ্ছে। যতটা না লজ্জা লাগছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। মনে হচ্ছে ওর পরিবারের সামনেও আমি হেসে ফেলবো। আচ্ছা, ওরা আমায় নিয়ে কি ভাববে বলো তো? বলবে মেয়ের বিয়ের আনন্দে খুশি ধরেই না, তাই না?
বিভাবরীর বুকের ভেতর ফাঁকা ফাঁকা লাগছে, তীব্র যন্ত্রণা হচ্ছে সেখানে। বিভাবরী দ্রুত এই বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলতে চাইছে, কিন্তু অক্টোপাসের মতো স্মৃতিগুলো চিপকে আছে মনে। ঋষাদের ব্যাপারটাও মনে গেঁথে আছে। এমন অসহ্যকর অনুভূতি বয়ে বেড়ানোর ক্ষমতা তার নেই। বিভাবরী জটিলতা পছন্দ করে না, অথচ তার জীবন কুটিলতার অন্ধকারে ছিয়ে যাচ্ছে। জীবনের প্রতিও তার ব্যাপক মায়া। এমন বিস্ময়কর পৃথিবী ছেড়ে যাওয়ার ক্ষমতাও তার নেই। বিভাবরী দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হয়ে রুষাকে শাড়ি পরিয়ে দেয়। মেয়েটাকে আজ বড্ড সুন্দর লাগছে। আজ এত সুন্দর লাগার কারণটা কি? শাড়ি পরেছে বলে, নাকি প্রিয়জনের অপেক্ষায়? বিভাবরীও তো এমন একটা দিনে শাড়ি পরেছিল, সেদিন কি তাকে ভালো লাগেনি? মানুষটা তো একবারও বলেনি তাকে কেমন দেখাচ্ছে। না, বিভাবরী তার জন্য আর অপেক্ষা করবে না। তার আত্মসম্মান সে আর বলি দেবে না। ভালোবাসে বলে কি সে বেহায়াদের মতো আচরণ করবে? অবশ্যই না। বিভাবরী রুমের দরজা বন্ধ করে ধ্রুবর দেয়া সিগারেটের প্যাকেট আর তার কিছু ছবি বের করে, যেগুলো সে যত্ন করে এতদিন রেখে দিয়েছিল। কিন্তু আর রাখবে না। কেন রাখবে? কার জন্য রাখবে? রাখার প্রশ্নই উঠছে না। বিভাবরী সযত্নে সেগুলো আগুনে পুড়িয়ে দেয়। বিভাবরী বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে। সে খুব বড় একটা ভুল করে ফেলেছে। এখানে আসাটা একদম উচিত হয়নি তার। বাবাকে বলতে হবে কথাটা। সে বাড়ি ফিরে যেতে চায়। বাবা শুনলে নিশ্চয়ই খুব খুশি হবেন। একটা ছেলের জন্য সে নিজেকে পরিবারের থেকে আলাদা রেখেছে। এখন ভাবতেই নিজের প্রতি রাগ হচ্ছে তার। পুড়িয়ে দেওয়া কাগজের ছাইগুলো বাতাসে উড়িয়ে দিতেও ভালো লাগছে তার। মনটা আজ হালকা লাগছে, ভীষণ হালকা। লাস্ট জন্মদিনে বাবার দেওয়া একটা ড্রেস বের করে সে সাজতে ইচ্ছে করছে তার। মন ভালো থাকলে তার সাজতে ভালো লাগে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে গুনগুন করতে করতে ওয়াশরুমে যায় সে। বিভাবরী ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। তার দায়িত্ব হচ্ছে সাদা টয়টো আসলেই খবর দেওয়া। দায়িত্বটা দিয়েছে রুষা। ওয়াশরুম থেকে আসতে না আসতেই রুষা তাকে পাঠিয়ে দিয়েছে। ভেজা চুল থেকে টুপটুপ করে পানি ঝরছে, মুছার সময়ও পায়নি। তখনই হুট করে পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরে। বিভাবরী ভয়ে লাফিয়ে ওঠে। আত্মা উড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তার মনে। কাপা গলায় বলে, ঋষাদ ছাড়ুন প্লিজ। না দেখেই চিনে ফেললে কেসবতী? আপনার মতো অসভ্য জগতে আর নেই, ছাড়ুন আমায়। অসভ্যতামি করব? বিভাবরীর দম বন্ধ হয়ে আসছে। সে ফোপাতে ফোপাতে বলে, আপনার পায়ে পড়ে ছাড়ুন আমায়। ঋষাদ তাকে ছেড়ে দিয়ে গম্ভীর গলায় বলে, তুমি ভেজা চুলে সেজেগুজে আমাকে ইমপ্রেস করবে, আর আমি কিছু করতে গেলেই দোষ? বিভাবরী দাঁত চেপে বলে, আপনি জানেন পৃথিবীর দ্বিতীয় কঠিনতম মানুষ? প্রথম জানটাকে? বিভাবরী আমতা আমতা করে বলে। সেটা জেনে আপনি কি করবেন? ঋষাদ প্রত্যুত্তরে কিছু বলেনি, শুধু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। বিভাবরীর বুকের বাঁ পাশে ধুকপুক করছে, থরথর করে কাঁপছে হাত পা। এমন কেন হচ্ছে তার সাথে? ভীষণ কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু এখন এই ছেলের সামনে কাঁদার কোনো মানে নেই। তবুও তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। ঋষাদ নীরবতা কাটিয়ে জিজ্ঞেস করে, দেখতে আসছে রুষাকে, তুমি সেজেছো কেন? বিভাবরী কোনো উত্তর দেয় না। কথা আটকে গেছে তার। এখান থেকে চলে যেতে হবে তাকে, অথচ পা বাড়ানোর শক্তি পাচ্ছে না সে। বিভাবরীকে চুপ থাকতে দেখে খানিকটা ধমকের সুরে ঋষাদ বলে, আমি তোমাকে কিছু বলছি। আমি ফালতু ছেলেদের সাথে কথা বলতে চাই না। কথাটা শুনে ঋষাদ কার্নিশে জোরে আঘাত করে। বিভাবরী কেঁপে ওঠে ভয়ে, কিন্তু ভয়টা আড়াল করার জন্য বলে, আপনি কি পেয়েছেন আমাকে? আর আপনি কে? আমি আপনার কথা কেন শুনবো? আপনার হুমকি ধামকিতে আমি ভয় পাই ভেবেছেন? কখনো না। আপনার মতো অসভ্য। বিভাবরী স্টপ। ঋষাদের শান্ত গলার স্বরে বিভাবরী ভাবে সে বেশ জব্দ হয়েছে। আরও কঠিন কিছু কথা শুনিয়ে দিতে ইচ্ছে করছে তার। ইচ্ছেটাকে প্রশ্রয় দিয়ে সে বলে ওঠে, স্টপ কেন? সত্যি কথা শুনতে ভালো লাগে। বিভাবরী বাকি কথাটুকু শেষ করতে পারে না। তার আগেই ঋষাদ তার গলা চেপে ধরে। সে ভয়ার্ত সুরে বলে, কি করছেন? ছাড়ুন। বিভাবরী এবারও কথা শেষ করতে পারেনি। ঋষাদ তার আগেই নিজের ঠোঁট দিয়ে তার ঠোঁট জোড়া চেপে ধরে। খানিক বাদে ছেড়ে দিয়ে বলে, নেক্সট টাইম ভেবেচিন্তে কথা বলবে। কথাটা বলে ধূপধাপ পা ফেলে চলে যায় সে। আর বিভাবরী, সে তো স্তব্ধ হয়ে সেখানেই বসে পড়ে। রুষা ছাদে এসে দেখে বিভাবরী গুটিসুটি মেরে বসে আছে। তার চুলগুলো এলোমেলো হয়ে আছে। গলার কাছের চামড়া ছিলে রক্ত ঝরছে সেখান থেকে। ঘন ঘন দৃষ্টি পরিবর্তন হচ্ছে তার। রুষা বিভাবরীকে ধরতেই সে চমকে ওঠে। রুষার কপালে ভাঁজ পড়ে। একটু আগেও মেয়েটাকে চঞ্চলাবতী মনে হচ্ছিল, আর এখন
কেমন দুমড়ে গেছে। সে চিন্তিত হয়ে বলে। তুমি ঠিক আছো বিভু? বিভাবরী কাঁপা কাঁপা গলায় বলে। আমাকে একটু ঘরে দিয়ে আসবে রুষা আপু? আমি ঘরে যাব। বিভু, তোমার কি শরীর খারাপ রাখছে? জ্বর টর আসেনি তো? তেমন কিছু না, তুমি আমাকে ঘরে দিয়ে আসো প্লিজ, আমি একা যেতে পারবো না। রুষা কপালে হাত দিয়ে দেখে তাপমাত্রা স্বাভাবিক। সে বিভাবরীকে ঘরে দিয়ে আসে। তাকে নিয়ে যাওয়ার সময় রুষা খেয়াল করলো বিভাবরীর শরীর কাঁপছে। হঠাৎ মেয়েটার কি হলো? এমন পরিবর্তন হলো কিভাবে? আশ্চর্য। রুষা নখ কামড়াতে কামড়াতে চলে যায় বিভাবরীর ঘর থেকে। রুষা বিভাবরীকে বেডে বসিয়ে দিয়ে বলল। তোমার কি হয়েছে বলো তো? হুট করে অসুস্থ হয়ে পড়লে? তেমন কিছু না, মাথাটা কেমন ঘুরছিল। রুষা তার পাশে বসে কাদো কাদো চেহারা বানিয়ে বলল। বিভু, তুমি কি অসুস্থ? এখন আমার কি হবে? তোমার কি হবে মানে? ওরা চলে এসেছে আর আমি নার্ভাস হয়ে যাচ্ছি। তুমি আমার সাথে যাবে প্লিজ? বিভাবরী অবাক হয়ে ভাবে, দুই ভাই বোনের কত তফাৎ। একজন জল তো আরেকজন তেল। মেয়েটা কি পরিমাণ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তা তার চোখ দেখেই বোঝা যাচ্ছে। আগ্রহ উত্তেজনায় তার চোখ দুটো ছকছক করছে। বিভাবরীর ইচ্ছে করছে না মেয়েটাকে রিফিউজ করতে। সে নিজেকে নর্মাল করার চেষ্টা করে। লম্বা শ্বাস নিয়ে বলল। তুমি যাও, আমি আসছি। প্রত্যুত্তরে রুষা মুচকি হাসে। বিভাবরীর দিকে চোখ বড় করে তাকিয়ে বলে। তুমি যাবে? বিভাবরী ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নায় তাকায়। ঠোঁটের দিকে চোখ যেতেই কান্না চলে আসে তার। কি অস্বস্তিকর অনুভূতি। এর জন্য সে ছেলেটাকে ভয়ঙ্কর শাস্তি দিবে, খুবই ভয়ঙ্কর। বিভাবরী কাপড় পাল্টে নেয়। এখন আর ভালো লাগছে না এইসব। নিচে যাওয়ার জন্য সিঁড়ির কাছে আসতেই থমকে যায় সে। এতদিন পর গম্ভীর চেহারার ছেলেটাকে দেখে বুকের ভেতর ধক করে ওঠে। ছেলেটা কি আগের মতোই আছে? মনে হচ্ছে না। সে আগের থেকেও ফর্সা হয়েছে। চশমার আড়ালেও চোখ দুটো স্পষ্ট হয়েছে। রুষার ও কি তাহলে ধ্রুব? ধ্রুবর বাবা মা আসেনি কেন? তারা কি ধ্রুবর উপর রাগ করে আছেন? বিভাবরী উল্টো দিকে পা বাড়ায়। আবার ছেলেটার সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা তার নেই। বিভাবরী ভার্সিটি যাচ্ছে না দুদিন ধরে। নিজেকে সময় দেওয়া প্রয়োজন তার। অন্য কারোর জন্য আর ভাববে না সে। গোল্লায় যাক দুনিয়া। সে আর পেছন ফিরে তাকাবে না। ঋষাদকেও একটা চরম শিক্ষা দেওয়া প্রয়োজন। তার জন্য একটি সুবর্ণ সুযোগের দরকার। বাড়ি ফেরার আগেই করতে হবে যা করার। বাবার সাথে তার কথা হয়েছে। তিনি খুব দ্রুত এখান থেকে তাকে নিয়ে যাবার ব্যবস্থা করছেন। পাক্কা দুদিন পর ভার্সিটি যাবার জন্য সে বের হয়। গিয়ে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। দেরি হওয়ার কারণ ঋষাদ বের হওয়ার পর সে বের হয়, যাতে করে তার সাথে আর দেখা না হয়। ছেলেটার জন্য ক্লাস মিস হয়ে গেল। এখন সময় কাটানোর জন্য লাইব্রেরিতে বসে বই পড়া যায়। বিভাবরী বই হাতে নিয়ে বসে আছে। পড়ায় মন বসাতে পারছে না সে, অস্থির বোধ করছে। কিছুক্ষণ পর লক্ষ্য করলো সবাই লাইব্রেরি ছেড়ে চলে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে দেখে লাইব্রেরি খালি। ব্যাপারটা বোঝার জন্য তাকেও জায়গাটা ছাড়া দরকার। সে চেয়ার ছেড়ে দাঁড়ানোর আগেই পরিচিত একটা গলার স্বর তার কানে ভেসে আসে। ঋষাদ থমথমে গলায় বলে। চুপচাপ এখানে বসো কেশবতী, তোমার সাথে কথা বলতে এসেছি। বিভাবরী না শোনার ভান করে চেয়ার ছেড়ে উঠতে যায়, কিন্তু তার আগেই ঋষাদ পেছন থেকে চেয়ার সহ তাকে আটকে দেয়। বিভাবরীর কানের কাছে গরম নিঃশ্বাস পড়তেই তার শরীরের পশমগুলো দাঁড়াতে শুরু করে। তার উপর ঋষাদ ফিসফিস করে বলল। ভেবো না তোমাকে সরি বলতে এসেছি, আমি শুধু কয়েকটা প্রশ্নের উত্তর জানতে চাই। বিভাবরী ভাঙা গলায় জবাব দেয়। আপনি ভাবলেন কি করে আপনার প্রশ্নের উত্তর আমি দেব? এত ভাবাভাবির কিছু নেই, ঝটপট প্রশ্ন করব, তুমি চটপট উত্তর দেবে, বুঝেছো? কথাটা বলে ঋষাদ চেয়ার ছেড়ে দেয়। বিভাবরীর সামনাসামনি অন্য একটা চেয়ারে গিয়ে বসে। বিভাবরীর হাত থেকে বইটা নিয়ে টেবিলে রেখে দেয়। তারপর গম্ভীর সুরে বলে। তোমার প্রথম প্রশ্ন হলো, তুমি কি আমায় ইগনোর করার চেষ্টা করছো? সেটা কি আপনি বুঝতে পারছেন না? প্রশ্নের উত্তরে প্রশ্ন করা আমি পছন্দ করি না। প্রথমবার বলে মাফ করলাম। বিভাবরী অবাকের চূড়ান্ত পর্যায়ে। ছেলেটা নিজেকে কি মনে করে? আশ্চর্য। বিভাবরী তাকে কেন উত্তর দিবে? কে এই ছেলেটা? কিসের অধিকার দেখাচ্ছে ও? শোনো বিভাবরী, এখন বলো না যে তুমি আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নও। তুমি জানো তুমি কেন আমাকে উত্তর দিতে বাধ্য, তাই না? এটাই তো বলবেন ভালোবাসেন আমাকে, কিন্তু আমি। তোমার ভালোবাসতে হবে না, আমাদের দুজনের জন্য আমার একার ভালোবাসাই যথেষ্ট। বিভাবরী উঠে দাঁড়ায়। রাগে তার শরীর কাঁপছে। দাঁত কটমট করে সে বলে। আপনি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মানুষ। ঋষাদ স্বাভাবিকভাবেই উত্তর দেয়। থ্যাঙ্কস ফর কমপ্লিমেন্ট। বাই দ্য ওয়ে, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো।
আমার কথা শেষ হয়নি এখনো। বিভাবরী টেবিল থেকে ব্যাগটা হাতে নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সে এক মুহূর্তের জন্যও এই ছেলেটার সামনে থাকতে চায় না। পেছন থেকে হাতে টান পড়তেই সে এক ঝটকায় হাত সরিয়ে দেয়। চলে যাওয়ার আগে লাইব্রেরির দরজা বন্ধ করে দিয়ে যায়। বাইরে থেকে ছিটকিনিটা আটকে মনে মনে বলে, আই উইশ এই দরজাটা যেন চিরতরে বন্ধ হয়ে যায়, কেউ যেন দরজা খুলতে না পারে। অসভ্য ছেলেটাকে যেন তেলাপোকা, ইঁদুর, উই পোকাতে খায়। খাড়া খাড়া চুলগুলোতে যেন এইসব পোকামাকড়রা পায়খানা করে হলুদ করে দেয়। কথাটা বলে দরজার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায় সে। যদি দরজা ভেদ করে ভেতরের ছবি দেখা যেত তাহলে হয়তো সে দেখতে পেত ভেতরের মানুষটা কেমন অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে, তার কপালের রগগুলো কেমন ফুলে উঠেছে। বিভাবরী বাকি ক্লাসগুলো বেশ খুশি মনেই করে, খুব ভালো মনোযোগও দিয়েছে। 2 দিনের পড়াগুলোও কভার করে ফেলেছে। ক্লাস শেষে রিক্সার জন্য দাঁড়াতে গিয়েই তার মেজাজ ফের গরম হয়ে গেছে। একটা রিক্সাও পাচ্ছে না কেন। ঘড়িতে সময়টা দেখে আশেপাশে তাকাতেই গলা শুকিয়ে গেছে তার। রিশা তেমন ভয়ঙ্কর চেহারা বানিয়ে এদিকে আসছে কেন? হুট করে একটা রিক্সা দেখিয়ে বিভাবরী তাতে চেপে বসে। রিক্সাওয়ালা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে সে যাবে না, তবুও বিভাবরী তাতে বসে আছে। রিক্সাওয়ালা বিরক্ত হয়ে রিক্সা টান দিতেই পেছন থেকে ধরাম করে একটা শব্দ হয়। উনি তাকিয়ে দেখেন বিভাবরী মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তার হ্যান্ডব্যাগ একটা ছেলের হাতে। ছেলেটা রিশাদ। বিভাবরী পড়ে গিয়ে হাঁটু ছেলে ফেলেছে, হাতটাও খানিক কেটে গেছে। তার ইচ্ছে করেছে ছেলেটাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দিতে। রিক্সা টান দিতে রিশাদ পেছন থেকে তার ব্যাগ ধরে টান দেয়, যার কারণে বিভাবরী টাল সামলাতে না পেরে পড়ে যায়। বিভাবরী রাস্তা থেকে উঠে রিশাদের দিকে তাকিয়ে দেখে সে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বিভাবরী কোনো কথা না বলে তার হাত থেকে ব্যাগ আনতে গেলেই সে হাত উপরে উঠিয়ে নেয়। বিভাবরী শান্ত সুরে বলে, ব্যাগ দিন আমার। রিশাদের ভাবান্তর না দেখে সে খানিকটা চেঁচিয়ে বলে ওঠে, ব্যাগ দিতে বলেছি আমার। চিৎকার করবে না, এটা পাবলিক প্লেস। বিভাবরীর উত্তর শুনে আরো বেশি রেগে যায়। চিৎকার করে বলে, আমি পাবলিক প্লেসে অসভ্যতামো করবেন আর আমি ছেড়ে দেব ভেবেছেনটা কি আপনি? বিভাবরীর চিৎকারে লোকজন জড়ো হতে শুরু করে। একটা ছেলে গিয়ে এসে বলে, কি হয়েছে ম্যাডাম, উনি আপনাকে ডিস্টার্ব করছেন? বিভাবরী উত্তর না দিয়ে রিশাদের হাত থেকে ব্যাগটা নিয়ে আসে। রিশাদের দিকে তাকিয়ে স্মিত হেসে চলে আসে সেখান থেকে, কিন্তু রিশাদ সেখান থেকে আসতে পারছে না। তার চারদিকে জটলা বেঁধে লোকজন দাঁড়িয়ে তাকে নানান ধরনের কথা বলছে। বিভাবরী বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ঘুম দেয়। এক ঘুমেই দিন কাবার। তার ঘুম ভাঙে সন্ধ্যায়। বাড়ির পরিবেশ স্বাভাবিক দেখে সে বেশ অবাক হয়। সব কিছু বোঝার জন্য সে নিচে নামে। নিচে নেমে বুঝতে পারে আসলে পরিবেশ স্বাভাবিক না। রিশাদের বাবা মাথায় আইসপ্যাক লাগিয়ে বসে আছেন। তার মা সোফায় বসে নাকের পানি চোখের পানি এক করছেন। মানুষগুলোর জন্য তার বড্ড মায়া হচ্ছে। ভাবতেই কেমন জানি লাগে, এমন অসভ্য ছেলে তাদের সন্তান। রুষা হুট করে দৌড়ে এসে বিভাবরীকে বলে, জানো বিভু, রিশাদকে পুলিশ ধরে নিয়ে গেছে। বলেই সে হো হো করে হাসতে লাগে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তাকে দেখে মনে হচ্ছে সে খুব গম্ভীর একটা মেয়ে। গম্ভীর মানুষেরা খুব কম আসে, আর যখন হাসে তখন দুনিয়া কাঁপিয়ে ফেলে। রুষার অবস্থা ঠিক সেরকম মনে হচ্ছে। রুষার এভাবে অট্ট হাসিটা মেনে নিতে পারেনি বিভাবরী। এবারের কাউকেই সে এখন অবধি বুঝতে পারল না। খানিকটা আতঙ্কিত হয়েই সে রুষাকে জিজ্ঞেস করে, তুমি এভাবে হাসছো কেন? তোমার ভাই জেলে, এটা তো নিশ্চয়ই খুশির খবর না? রুষা কিছুক্ষণ পর হাসি থামিয়ে উত্তর দেয়, হাসির খবর না, তবু আমার হাসি পাচ্ছে। কি করি বলো তো? বিভাবরী হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। রুষা মেয়েটা তো ঠিক ছিল, সহজ সরল মেয়ে, কত সুন্দর করে গুছিয়ে কথা বলতো। ভাইয়ের শোকে পাগল হয়ে যায়নি তো? বিভাবরীর হুট করে খারাপ লাগা শুরু করলো। সে কি ভুল কিছু করলো? রুষা কিছুটা সময় পুরোপুরি স্বাভাবিকভাবে বলল, আসলে কি জানো বিভু, এই ছেলেটা 2 দিন পর পর পুলিশ স্টেশনে যায়। বাবা তখন মাথায় আইস প্যাক, আর মা এখানে এভাবে বসে বসে নাক টানে। বাবাও জানে এটা তেমন কিছুই না, মাও জানে, তবুও তারা দায়িত্ব নিয়ে এই কাজগুলো করে। তাই আমার হাসি পাচ্ছিল। বিভাবরী স্বস্তি নিঃশ্বাস ফেলে। এ বাড়ির মানুষগুলো আসলেই রোবটিক। বিভাবরী উপরে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই গাড়ির শব্দ হয়। রুষা ফের হেসে বলল, এই যে দেখো, চলে এসেছে রাজপুত্তর। রিশাদকে দেখে তার বাবা উঠে দাঁড়ান। বিভাবরী নিশ্চিত উনি আজ রিশাদকে থাপড়িয়ে সবগুলো দাঁত ফেলে দেবে। ওনার গাম্ভীর্যপূর্ণ মুখ দেখে এটাই মনে হচ্ছে তার, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে উনি বললেন, কি কাণ্ড, গটিয়ে জেলে গিয়েছ? রিশাদের ভাব দেখে মনে হলো সে শুনতেই পায়নি তার বাবা কি বলেছে তাকে। সে পাত্তা না দিয়েই তার মাকে বলল,
মা, কড়ালিকারে 1 কাপ চা করে দাও তো। কথাটা শুনে সে এক মুহূর্ত অপেক্ষা করেনি, দুপদাপ পা ফেলে নিজের ঘরের দিকে পা বাড়ায়। বিভাবরীর পাশ ঘেঁষে যাওয়ার সময় তার মনটা ধুকপুক করছিল। এই বুঝি ছেলেটা তাকে চ্যাংদোলা করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে, কিন্তু রিশাদ তার দিকে তাকায়ও নি, নিজের মতো চলে গেছে সে। এটা কি কঠিন কোনো ঝড়ের পূর্বাভাস? রিশাদ চলে গেলে তার মা কিচেনের দিকে পা দেয়। পেছন থেকে ওনার হাজব্যান্ড বলে ওঠে, এই করেই তো ছেলেকে মাথায় তুলেছ, যখন হাতের বাইরে চলে যাবে তখন বুঝবে ঠেলা। নাজনীন সুলতানা বিড়বিড় করে বললেন, বাইরে যাক, তখন লাল টুকটুকে একটা বউ এসে সব ঠিক করে দেবে। বিভাবরী ঘুমোতে যাওয়ার আগে ঘরের চিটকিনিটা বেশ ভালো করেই আটকায়। তার মনে হচ্ছে রিশাদ মাঝরাতে আসবে, এসে তার মুন্ডুটা ঘাট থেকে আলাদা করে দিয়ে যাবে, কিংবা সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলিয়েও দিতে পারে। কিন্তু তেমন কিছুই হয়নি। বিভাবরীর রাত বেশ ভালোভাবেই কাটলো, কিন্তু তার ঘুম ভালো হয়নি। সকালে ফ্রেশ হয়ে চুপি চুপি ভার্সিটিতে যায় সে। ভার্সিটি গিয়ে মনে হলো সে মস্ত বড় ভুল করে ফেলেছে এখানে এসে। এটা তো রিশাদেরই জায়গা, পড়াশোনার নাম করে গুন্ডামি তো এখানেই হয়, কিন্তু এখানেও তেমন কিছু হয়নি। শান্তি বজায় রেখেই সব ক্লাস শেষ হলো, তবে বিভাবরী মনোযোগ দিতে পারেনি একটা ক্লাসেও। ভার্সিটি শেষে রিক্সা না পেয়ে সে হাঁটা শুরু করে দেয়। বলা তো যায় না কখন গুন্ডাটা এসে তাকে বেদম মারতে শুরু করে। কিছুটা পথ যেতেই তার পাশ ঘেঁষে একটা গাড়ি দাঁড়িয়ে হর্ন দেয়। কাজ খুলে ড্রাইভার সিটে বসে থাকা মানুষটা বলে, গাড়িতে উঠে এসো। বিভাবরী লম্বা করে একটা ঢুক গিলে। আজ তার শেষ দিন, সে এটা জেনে ফেলেছে। মরার আগে তার একটা ইচ্ছা, শেষবারের মতো তার বাবাকে একবার দেখতে চাই সে, শক্ত করে জড়িয়ে ধরতে চায়। জাহান্নামে নিয়ে যাচ্ছি না, বাড়িতেই যাচ্ছি। বিভাবরী কাঁদো কাঁদো চেহারা বানিয়ে গাড়িতে বসে। হাত কাঁপার কারণে সিট বেল্টটাও লাগাতে পারেনি, রিশাদকে লাগিয়ে দিতে হয়েছে। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে তার। নিচের দিকে তাকিয়ে হাতের আঙ্গুল মুচড়ে যাচ্ছে সমানে। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? কেউ আমাকে ভয় পেলে আমার খুব ভালো লাগে। থ্যাঙ্কস। বিভাবরীর কথাটা শুনে বেশ চমকে ওঠে। সে খেয়াল করেছে রিশাদ তাকে কিছু বলার আগে কেশপতি বলে সম্বোধন করে, কিন্তু আজ বলেনি। সে আরও বেশি চমকেছে এটা ভাবার পর। সে কি রিশাদের কেশপতি না বলার কারণে শূন্যতা অনুভব করছে? রিশাদ বিভাবরীর দিকে তাকিয়ে দেখে মেয়েটা কুঁকড়ে আছে, জড়সড় হয়ে বসে আছে। নিঃশ্বাসটাও বেশ সতর্কতার সাথে ফেলছে। সে ঠোঁট বাঁকা করে রহস্যময়ী একটা হাসি দিয়ে পানির বোতল এগিয়ে দেয় বিভাবরীর দিকে। বিভাবরী ঠক ঠক করে এক বোতল পানি শেষ করে দেয়। তারপরেও মনে হচ্ছে আরও পানি খাওয়া দরকার তার। রিশাদ বোতলটা রেখে বিভাবরীর দিকে তাকায়। বিভাবরী আগের মতোই ভয়ার্ত চেহারা বানিয়ে বসে আছে। রিশাদ বিরক্তিকর একটা শব্দ করে বলল, বি নর্মাল বিভাবরী, এভাবে কাঁচুমাচু মুখ করে বসে আছো কেন? মনে হচ্ছে তোমার 50 বয়সের কোনো ছেলের সাথে বিয়ে হয়েছে, আর তুমি তার জন্য বাসর ঘরে ভোঁতা মুখ করে অপেক্ষা করছো। বিভাবরী মুখ কুঁচকে ফেলে। রিশাদের দিকে তাকিয়ে দেখে সে বেশ স্বাভাবিকভাবেই বসে আছে। ঘাড় কাত করে চোখ থেকে সানগ্লাসটা খুলে শার্টের কলারে আটকে নেয়। চোখের ছোট ছোট মণি তারার মতো ঝকঝক করছে। হালকা গোলাপি আবার ঠোঁট দেখে বিভাবরী তাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আচ্ছা আপনার ঠোঁটগুলো কি মেয়েদের থেকে ধার করে আনা? ফর্সা ছেলেদের এমন ঠোঁট দেখলে মেয়ে মেয়ে ভাব আসে। রিশাদের গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণের, কিন্তু তাকে একটুও খারাপ লাগছে না, বরং মনে হচ্ছে কোনো উপন্যাস থেকে উঠে আসা নায়ক। এমন অসাধারণ একটা ছেলে তাকে ভালোবাসে, ভাবতেই তার ভীষণ লজ্জা লাগছে। বিভাবরী এক মনে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে। হুট করেই সে আতকে উঠে। এসব কি ভাবছে সে? ছি, কি ভয়ঙ্কর কথা। আমার সর্বনাশের জন্য তোমার এমন দৃষ্টি কি যথেষ্ট নয় কেশবতী? রিশাদের কথায় বিভাবরী বেশ অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নেয়। এমন লাগাম ছাড়া কথায় তার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। ইস, কি ভয়ঙ্কর পরিস্থিতি। রিশাদ কিছুক্ষণ বিভাবরীর দিকে তাকিয়ে থেকে লম্বা শ্বাস টেনে বলল, আমার বাবা মা আমাকে অস্বাভাবিক আদর যত্নে বড় করেছেন। কিছু চেয়েছি কিন্তু পাইনি, এমনটা কখনোই হয়নি। তাদের উপরটা দেখতে যতটা কঠিন, ভেতরটা ততটাই সহজ সরল। কিন্তু আমাকে যতটা চঞ্চল দেখায়, আমি ততটাই শক্ত আর কঠিন। আই নিউ ইউ কেশবতী, তুমি চাও বা না চাও তোমার তাদের সাথে, ইনফ্যাক্ট আমার সাথে থাকতে হবে। আমার রাগ সম্পর্কে তোমার আইডিয়া নেই, কারণ আমি বদরাগী না, কিন্তু রেগে গেলে নিয়ন্ত্রণ হারাতে সময় লাগে না। তাই এমন কিছু করো না যাতে আমার নিয়ন্ত্রণ হারাতে হয়। কিছুক্ষণ থেমে সানগ্লাস চোখে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। পুনরায় মুচকি হেসে বলে,
আই এম গেটিং অলরেডি ক্রেজি অ্যাবাউট ইউ কেশবতী। সিরিয়াস কথাবার্তায় এমন কথা শুনে বিভাবরী চমকে ওঠে। বিষাদকারী টান দিয়ে বলে, এমন বাঁকা চোখে তাকালে শুধু পাগল না, পৃথিবী ছাড়তে দেরি হবে না গো কেশবতী। বিভাবরী জানালার কাজ কোলে বাইরে তাকিয়ে মুচকে হাসি দেয়। সে নিজেও জানে না এই হাসিটার কারণ। বাকি রাস্তার ইশারার কোনো কথা বলেনি, তবে বারবার আর চোখে দেখে গেছে তাকে। মাঝে মাঝে চোখে চোখ পড়তেই বিভাবরী লজ্জায় বাইরের চোখ সরিয়ে নেয়। সারাটা রাস্তা তার কাঁপাকাঁপির মধ্যে কেটেছে। ধুকপুক শব্দে তার অবস্থা কাহিল। বিভাবরী বাড়ি ফিরেই জানতে পারে রুষার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে। সব রকমের প্ল্যানিংও শুরু হয়ে গেছে। বিভাবরী দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। ভেতরটা বড্ড শূন্য শূন্য লাগছে তার। চাপা কষ্টটা বেরিয়ে আসতে চাইছে কান্না হয়ে। যতই সে ভুলে থাকার চেষ্টা করুক তার প্রথম প্রেম, চাইলেই তো আর ভুলে থাকা যায় না। ধ্রুবর সাথে তার পরিচয়ে 4 বছর। বাবার বিজনেসের খাতিরে তার সাথে পরিচয়। সেদিনে সেই বিয়ের ঘটনার পর থেকে যতবার তার সাথে দেখা হয়েছে সে ততবারই ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়েছিল। তখন তো দেখে তার একবারও মনে হয়নি ছেলেটা তাকে পছন্দ করে না। আতঙ্ক উত্তেজনায় সারাটা রাত ঘুম হয়নি তার। এক অসহ্য অনুভূতিতে সারা রাত পার করেছে। শেষ রাতে চোখ লেগেছিল যার দরুন সকালে উঠতে দেরি হয়ে যায়। একবার ভাবলো ভার্সিটি যাবে না, আবার ভাবলো সারাদিন বাড়িতে বসে কী করবে, তার চেয়ে ভালো তো যাওয়াই। বিভাবরী ভার্সিটি যাওয়ার জন্য নিচে নামতেই মিসেস নাসরিন তাকে আটকে দেয়। গম্ভীর মুখে বলে, তোমাকে কিছু কথা বলবো বিভাবরী, তুমি সোজা সাপটা উত্তর দেবে, বুঝেছো? বিভাবরীর চোখ মুখ শুকিয়ে গেছে ওনার কথায়। কি এমন কথা বলবেন উনি এত সিরিয়াস হয়ে আছেন? শোনো বিভাবরী, আমার ছেলের জন্য একটা লাল টুকটুকে বউ চাই। তুমি কি লাল টুকটুকে বউ হবে? মিসেস নাজনীনের মুখে কথাটা শোনা মাত্র বিভাবরীর শরীরের লোমগুলো দাঁড়াতে শুরু করলো। বিভাবরী ঢোক গিলে কিছু বলার আগেই তিনি বলে ওঠেন, হ্যাঁ অথবা নাতে উত্তর দাও। তিনি সিরিয়াস মোড়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হো হো করে হেসে ফেলেন। বিভাবরীর মাথায় হাত বুলিয়ে বলেন, খুব ভালো মানিয়েছি তোমাদের। এমন একটা মেয়েই তো চেয়েছিলাম আমার রিশুর জন্য। বিভাবরী এক ছুটে বাইরে চলে আসে। কি ভীষণ লজ্জা লাগছে তার। সারাটা রাস্তায় এসব ভাবতে ভাবতে যায়। ঋষাদের সাথেই নতুন করে সব শুরু করবে সে। ধ্রুব নামের কেউ তার জীবনে ছিল সেটা মনে করবে না, একদম মনে করবে না। মানুষ চাইলে সব পারে, তাকেও পারতে হবে, অবশ্যই পারতে হবে। রিক্সা ভাড়া মিটিয়ে গেটের কাছে আসতেই তার চোখ দুটো থমকে যায় একটা পরিচিত মুখ দেখে। ধ্রুবর হুট করে ভার্সিটি আসার কারণটা সে বুঝতে পারছে না। ধ্রুবকে দেখে পুরোপুরি ঘাবড়ে যায় বিভাবরী। সে কেমন উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝাগড়া চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর ছিটিয়ে আছে। দীর্ঘদিন কাটা হয়নি বোধ হয়। বিভাবরীকে দেখে সে দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, কোনো কথা নয়, প্লিজ 10টা মিনিট সময় দেবে আমাকে। বিভাবরী নিজেকে শক্ত করার চেষ্টা করলো। সে অত্যন্ত কঠিনভাবে তাকে রিফিউজ করবে, কিন্তু তার আগেই ধ্রুব তার হাতটা ধরে বলে, প্লিজ বিভাবরী, চলো না। ছেলেটা এমন করুণ সুরে বলল, সে কিভাবে তাকে না করবে। বিভাবরী খেয়াল করলো ধ্রুবর বিষণ্ণ দৃষ্টিটা। সে এলোমেলো হয়ে যাচ্ছে। ছেলেটা আবার কেন তার সামনে এলো? বিভাবরী লম্বা শ্বাস টেনে বলল, 10 মিনিটের 1 সেকেন্ডও বেশি না। ধ্রুব বিভাবরীর হাত না ছেড়ে তাকে টেনে নিয়ে গাড়িতে বসায়। ড্রাইভ করার সময় ধ্রুব বারবার ঠোঁট কামড়ে ধরছে। তার গলাটা কি শুকিয়ে যাচ্ছে। দিশেহারা দৃষ্টি খুন ঘন ঘন পরিবর্তন হচ্ছে। বিভাবরী জানতে ইচ্ছে হলো তার কি হয়েছে, সে এমন আতঙ্কে আছে কেন, কিন্তু জিজ্ঞেস করেনি। কেন করবে? তার কি সেই অধিকার আর আছে? ধ্রুব তাকে নিয়ে একটা ছোটোখাটো আইসক্রিম পার্লারে যায়। তাকে বসিয়ে দিয়ে সে ক্রমাগত হাত মুছড়ে যাচ্ছে, আবার কখনো ঢকঢক করে পানি খাচ্ছে। বিভাবরী বিরক্ত হয়ে বলে, আপনি কি কাইন্ডলি বলবেন আমরা এখানে কেন এসেছি? ধ্রুব করুণ দৃষ্টিতে তাকাই বিভাবরীর দিকে। কিছুক্ষণ পর চোখ সরিয়ে বলল, আমি একটা সিগারেট ধরাবো বিভাবরী, এটা শেষ হতে যতক্ষণ সময় ততক্ষণ তুমি অপেক্ষা করবে। ধ্রুব বসা থেকে উঠে সিগারেট ধরায়। সিগারেট টানার মাঝে সে আরও একটা কাজ করছে, মাথার চুল টেনে ধরছে। বিভাবরীর বুকের ভেতর ধক করে ওঠে। কি হয়েছে ছেলেটার? মনটা আকুপাকু করছে জানার জন্য। ধ্রুব সিগারেট শেষ করে আবার এসে নিজের সিটে বসে। 2 হাত মাথায় চেপে ধরে নিচের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমি চেষ্টা করছি বিভাবরী, অনেক করেছি, কিন্তু আমার পক্ষে সম্ভব না তোমার থেকে দূরে থাকা।
বিভাবরী বিস্ফোরিত চোখে তার দিকে তাকায়। অনেক কথা বলতে ইচ্ছে করছে কিন্তু বলবে না। সে চোয়াল শক্ত করে বলে, রুষা আপুর সাথে বিয়ে ঠিক হওয়ার পরও আপনি কি করে এই কথা বলতে পারলেন? ধ্রুব মাথা তুলে মুখ কুঁচকে বলে, আমার সাথে রুষার বিয়ে ঠিক হয়নি। রুষার বিয়ে তার বয়ফ্রেন্ড নুহাসের সাথে ঠিক হয়েছে। আমি তার সাথে গিয়েছিলাম তোমাকে একটিবার দেখার জন্য, কিন্তু আফসোস তুমি একবারের জন্যেও নিচে নামলে না। ধ্রুবর কথা শুনে তার পায়ের নিচে মাটি সরে যেতে শুরু করেছে। বিভাবরীর ভেতরটা হু হু করে ওঠে। ধ্রুবর বাজে ব্যবহারের কথা মনে হতেই বিভাবরী নিজেকে নিয়ন্ত্রণে আনে। সে এই ছেলের উপর আর কখনো দুর্বল হবে না, কখনোই না। বিভাবরী কঠিন গলায় বলে, ইউ আর টু লেট ধ্রুব, আমি অন্য কাউকে ভালোবাসি। ধ্রুব করুণ দৃষ্টিতে তাকায়। ভারী চশমার আড়ালেও টলমল করা চোখ দুটো বোঝা যাচ্ছে। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার ছেলেবেলার একটা গল্প বলি বিভাবরী, তুমি শুনবে? বিভাবরী কোনো উত্তর দেয় না। সে নিচের দিকে তাকিয়ে থাকে। ধ্রুব উত্তরের অপেক্ষা না করে বলতে থাকে, তখন আমার বয়স 7। ছোট একটা শহরের 2তলা বাড়িতে থাকতাম আমরা। মা ছিল ওখানকার একটা এনজিওর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আর বাবা সারাক্ষণ তার বিজনেস নিয়ে বিজি। তাদের কারোরই সময় ছিল না আমার জন্য। কিন্তু আমি তখনও অত্যন্ত সুখী ছিলাম। সুখী থাকার কারণ এ মোস্ট গর্জিয়াস লেডি, আমার দাদি, আমার একাকিত্বের সঙ্গী। বলতে গেলে আমার পুরো পৃথিবী ঘিরেছিলেন তিনি। স্কুল থেকে ফিরে তার কাছে গল্প না শুনলে খেতে পারতাম না। তাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম হতো না। প্রতিদিন বিকেলে ছাদে তার সাথে খেলা ছিল নিত্য নৈমিত্তিক। এমনই এক ধূসর বিকেলে আমি তার সাথে গল্প করতে ছাদে যাই। সেই ধূসর বিকেলটা ছিল আমার জীবনের সবচেয়ে জঘন্যতম বিকেল। খেলার ছলে ওনাকে চোখ বেঁধে দিয়ে আমি লুকিয়ে পড়ি। লুকোচুরি খেলতাম তাই। এইটুকু বলে ধ্রুব থামে। তার কথা আটকে আটকে আসছে। বিভাবরী হা করে কথাগুলো শুনে। ধ্রুব ভাঙা গলায় বলে, আমার চোখের সামনে উনি সিঁড়ি থেকে পড়তে থাকে। মুখ থেতলে যায় ওনার। আমি চোখ বন্ধ করতে চেয়েছিলাম বিভাবরী, কিন্তু পারিনি। চোখের সামনে ওনার বীভৎস মৃত্যু ঘটে। নিজেকে সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ি। এর পরের গল্পটা ছিল আরও ভয়াবহ। সেদিনের ঘটনার পর থেকে আমি প্রায়ই অজ্ঞান হয়ে যাই। হাত পা সহ পুরো শরীর কাঁপতে থাকে। সাইকিয়াট্রিস্ট দেখানো হলে তিনি বলেন আমার মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে। মস্তিষ্কের সমস্যার কারণে এপিলেপসি হয়ে যায়। বছরে একবার হলেও আমার শরীর কাঁপিয়ে খিঁচুনি হয়। এখন তুমিই বলো বিভাবরী, আমার এই অনিশ্চিত জীবনের সাথে কিভাবে তোমাকে জড়াই? বিভাবরী নিরুত্তর। কি উত্তর দেবে সে? তার কি কিছু বলার আছে? ধ্রুব চশমা খুলে চোখ মুছে এক গ্লাস পানি খেয়ে আবার বলে, বিভাবরী, প্রথম দিনই তোমার শাড়ির আঁচলের উঠোনে আমার শেষ দেখেছিলাম। নিজের অসম্পূর্ণ জীবনের কথা ভেবে চেষ্টা করেছি তোমার থেকে দূরে থাকার। তোমাকে ইগনোর করলে যতটা কষ্ট তুমি পেয়েছো তার থেকে অনেক বেশি ফিরে পেয়েছি আমি। বাবা মা ভাবতো হয়তো বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে, তাই তারা এত দ্রুত তোমার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু যাকে ভালোবাসি তাকে কি করে ঠকাই বলো তো? তোমার থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে থাকি। তোমাকে বাজে কথা বলার, কষ্ট দেওয়ার কারণ ছিল এটাই। ভেবেছিলাম একটা সময়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি চিটাগাং ছাড়ার পর বুঝতে পারি আমি তোমাতে কতটা আসক্ত। থাকতে না পেরে ছুটে আসি তোমার কাছে। প্রতিদিন তোমাকে না দেখলে ঘুম হতো না আমার। রাত্রিরে ছুটে আসতাম তোমার কাছে। তুমি যেগুলো স্বপ্ন ভাবতে সেগুলো আসলে স্বপ্ন না বিভাবরী, সেগুলো বাস্তব, এক ভয়ঙ্কর বাস্তব। ধ্রুব কথাগুলো বলে দাঁড়িয়ে যায়। এলোমেলো চুলগুলো হাতড়ে ঠিক করে দিয়ে বলে, তোমাকে ফিরে পাওয়ার জন্য এগুলো বলিনি বিভাবরী। নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছিলাম। তুমি তোমার ভালোবাসাকে নিয়ে খুশি থাকো বিভাবরী। ধ্রুব মুচকে হেসে চলে যায়। আর বিভাবরী ছলছল চোখে তাকিয়ে আছে। সে কি করবে? তার কি ঋষাদের কেশপতি হয়ে সারা জীবন তার সাথে থাকা উচিত, নাকি ধ্রুবর জীবনের ভয়ঙ্কর পরিস্থিতিতে তার পাশে থেকে বলা উচিত, এই যে মিস্টার, আপনি আমাকে পাশে রেখে এমন ছটফট করছেন কেন? চলুন তো, আপনার সাথে কানামাছি খেলতে ইচ্ছে করছে।
নিজেকে বড্ড অসহায় লাগছে তার। ঢুলতে ঢুলতে বাড়ি যায় সে। শাওয়ার নিচে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে বিভাবরী। তার জীবনটা এত জটিল কেন? এত সমীকরণ, এত সমস্যা কেন? রুষা বিভাবরী রুমে এসে দেখে সে টেবিলে মাথা রেখে শুয়ে আছে। চিন্তিত মুখে তার সামনে এসে বলে, বিভু, তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে তোমার? বিভাবরী মাথা তুলে বলে। রুষাপু, তোমার ওর নামটা কি? রুষা লাজুক সুরে জবাব দেয়, তুমি জানো না বুঝি? তোমাকে তো বলেছিলাম আমার সাথে যেতে, তুমি যাওনি কেন সেদিন? এখন বলবো না আমি। বলো না প্লিজ। রুষা জড়ানো কণ্ঠে বলে, ওর নাম নুহাস। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আসলে কাল টিউটোরিয়াল ক্লাস, আর আমার অ্যাসাইনমেন্টের কিছুই হয়নি, তাই। এইটা কোনো সমস্যা নাকি? আমি ঋষকে ডেকে দিচ্ছি, ও নিশ্চয়ই বুঝতে পারবে। রুষা চলে যায় বিভাবরী রুম থেকে। ঋষাদের নাম শুনতেই বিভাবরী কেঁপে ওঠে। তার ঋষাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা তার নেই। কি করে দাঁড়াবে সে? এমন দোটানায় পড়ে সে বড্ড ক্লান্ত। একটু পরিশ্রান্তি দরকার তার। ঋষাদকে বলা মাত্রই সে বিভাবরী রুমে আসে, কিন্তু এসে দেখে বিভাবরী টেবিলে ঘুমিয়ে পড়েছে। সে মুচকি হেসে তাকে পাজা কোলে করে বিছানায় শুয়ে দেয়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেয়েটার মাঝে তো অসাধারণ কিছু নেই, আর 10টা মেয়ের মতোই সে। বোচা নাক, পাকা চোখ, চিকন ঠোঁট, তবুও কেন এত ভালো লাগে তার মেয়েটাকে? দেখলেই কেমন পাগল পাগল লাগে নিজেকে। ইচ্ছে করে মেয়েটাকে জড়িয়ে ধরে সারা জীবন কাটিয়ে দিতে। বিভাবরীর গায়ে কাঁথা টেনে দিতে গিয়ে তার একটা মনে ভয়ঙ্কর অভিলাষ চলে আসে। ঋষাদ চোখ বন্ধ করে কয়েকবার ঢোক গিলে দীর্ঘশ্বাস টেনে তার মুখটা ধীরে ধীরে বিভাবরীর দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু ঠোঁটে ঠোঁট ছোঁয়ার আগেই বিভাবরীর ঘুমের মধ্যেই হাঁচি দেয়। ঋষাদের মুখের উপর হাঁচি দেওয়ায় সে তিরিক্কি মেজাজ নিয়ে মুখ সরিয়ে নেয়। বিভাবরীর গায়ের ওড়না দিয়ে নিজের মুখ পরিষ্কার করে। সে আর এক মুহূর্তও এখানে থাকতে চায় না। এখানে থাকলে ভয়ঙ্কর কিছু একটা ঘটে যাবে। ঋষাদের ধূপধাপ চলে যাওয়ার পায়ের শব্দে বিভাবরী উঠে বসে। বাবাকে ফোন দেওয়া দরকার তার। তিনি বলেছিলেন কাল সকালে আসবেন, এটা নিশ্চিত হওয়া দরকার। সে ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। আজ সে ঘুমোবে না, সারা রাত জেগে থাকবে। তাকে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে আজ। ঘুমোলে চলবে না তাকে। ঋষাদের মা বিভাবরীর মাথায় হাত রেখে বিষণ্ণ সুরে বললেন, তুমি চলে যাচ্ছ? রিশু তোমার কথা জিজ্ঞেস করলে কি বলবো আমি? কিছুক্ষণ পরে যাওয়া যায় না? বিভাবরী হেসে উত্তর দেয়, আমি ওনাকে সব জানিয়েছি, আপনি চিন্তা করবেন না আন্টি, আসছি আমি। বিভাবরী গাড়িতে বসে ভাবছে ঋষাদ ঘুম থেকে উঠলে কি করতে পারে। যখন বিছানার কাছে চিরকুটটা পরে বুঝতে পারবে বিভাবরী চলে এসেছে, তখন সে কি করবে? বাবাকে বলতে পারে, আমি বিয়ে করতে চাচ্ছি বাবা, পুলিশ স্টেশনে যাওয়া লাগতে পারে আমার। ঋষাদের যে রাগ সে এটাই করতে পারে, এবং ভবিষ্যতেও এটাই ঘটল। বিভাবরী চট্টগ্রাম গিয়ে বাড়ি না ফিরে ধ্রুবর অফিসে যায়। সরাসরি ধ্রুবকে গিয়ে জিজ্ঞেস করে, আমি শেষবারের মতো আপনার কাছে এসেছি, আপনি কি আমায় ফিরিয়ে নেবেন? ধ্রুব নিজেকে শক্ত করার চেষ্টা করে। সে চায় না তার জন্য বিভাবরী সাফার করুক। বিভাবরীকে কঠিন একটা কথা শুনিয়ে দিতে হবে তাকে। তার জন্য বিভাবরী কষ্টে থাকবে সেটা কখনোই চায় না, কখনোই না। সে চোয়াল শক্ত করে বিভাবরীকে বলে, আমাকে করুণা করতে এসেছো? ধ্রুবকে করুণা? তুমি কি ভেবেছ ধ্রুব তোমার করুণার জন্য বসে আছে? ধ্রুব, গেট লস্ট। তুমি আমায় ভুল বুঝছো ধ্রুব, দেখো। ধ্রুব তাকে থামিয়ে দিয়ে চিৎকার করে বলে, কি বললাম শুনতে পাওনি? জাস্ট গেট লস্ট। বিভাবরী ফুপিয়ে কেঁদে ওঠে। ধ্রুবর দিকে তাকিয়ে দেখে সে অন্যদিকে মুখ ফিরে আছে। সে এক প্রকার ছুটতে ছুটতে বেরিয়ে আসে ধ্রুবর কেবিন থেকে। একবারের জন্য পেছনে তাকায়নি। পেছনে তাকালে দেখতে পেত ছেলেটা কত কষ্টে তার কান্না আটকানোর চেষ্টা করছে। বিভাবরী চলে গেলে ধ্রুব দীর্ঘশ্বাস ছাড়ে। সে না হয় বিভাবরীর সবার কাছে খারাপই থাকলো, তার তো অধিকার নেই এই বোকা মেয়েটাকে দুঃখ দেওয়ার, সারা জীবনের জন্য তাকে কষ্টে রাখার। সেদিনের পর ধ্রুবর সাথে বিভাবরীর যোগাযোগ নেই। না ধ্রুব জানে বিভাবরী কি করছে, না বিভাবরী জানে ধ্রুব কোথায় আছে, কি করছে। ধ্রুব চাইও না বিভাবরীর সাথে তার কখনো দেখা হোক, কিন্তু মানুষ না চাইতেও অনেক কিছু পেয়ে যায়। অনেকগুলো বছর কেটে যাওয়ার পর সে ঠিকই দেখেছিল বিভাবরীকে। শুধু বিভাবরীকেই না, তার সাথে আরও 2জন মানুষকে। ধ্রুব দেশের বিখ্যাত বিজনেস আইকন হিসেবে তাকে একটা কনফারেন্সে দাওয়াত দেওয়া হয়, যেখানে দেশের খ্যাতি সম্পন্ন আরও অনেকেই যায়। ধ্রুব বেশ সেজেগুজে সেখানে উপস্থিত হয়, কিন্তু একজোড়া দম্পতিকে দেখে সে থাকতে পারেনি বেশিক্ষণ। সে এমন একটা মেয়েকে দেখেছিল যে কিনা শাড়ি সামলাতে পারতো না, হোঁচট খেয়ে পড়ে যেত, নয়তো কুচি খুলে যেত, কিন্তু এখন সে ঠিকই শাড়ি সামলাতে পারছে।
পাশাপাশি একটা 3 বা 4 বছরের বাচ্চা মেয়েকেও সামলাচ্ছে। সেদিনের বোকা মেয়েটাকে আজ পরিপূর্ণ নারী লাগছে। ভালোই হলো, সে তো পারতো না মেয়েটাকে এমন খুশিতে রাখতে। থাকুক না সে তার মতো। মেয়েটার সামনে দাঁড়ানোর কোনো অর্থ নেই, তার ক্ষমতাও নেই দাঁড়ানোর। ধ্রুব চলে আসে সেখান থেকে। গাড়িতে বসে রাতের শহর দেখছে ধ্রুব। তার ভালো লাগে না এসব দেখতে। হু হু করে ওঠে ভেতরটা। রাতে ঘুমোতে গেলে ঘুম ধরা দেয় না চোখে, ধরা দেয় কিছু স্মৃতি, যেগুলো সে খুব করে ভুলে যেতে চাইছে কিন্তু পারছে না। তখন সে আনমনে বলে, বিভাবরী, তুমি জ্যোৎস্নার স্নিগ্ধ আলো হয়ে যেতে পারো না, যে আলোর ছোঁয়ায় আমি ঘুমোতে পারতাম? আচ্ছা বিভাবরী, তোমার কি কখনো আমার কথা মনে পড়ে? কোনো ঝুম বৃষ্টির দিনে কিংবা কোনো পূর্ণিমার রাতে? তখন কি তুমি আমার জন্য অশ্রু ঝরাও, নাকি তোমার প্রিয়ত মেশুর কাঁধে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করো? তুমি কি আমায় ভুলে গেছো বিভাবরী? তুমি কেন আমি কেন এখনো ভুলতে পারছি না? একটা কথা বলাই হয়নি তোমায় বিভাবরী। সেদিন বেগুনি বাড়িতে তোমায় অপূর্ব লাগছিল। সেদিন তোমায় না দেখলে জানতেই পারতাম না পৃথিবীতে শুধু নীল বা লাল পরি না, বেগুনি পরিও হয়। বিভাবরী, তুমি কি সত্যি শাড়ি সামলাতে শিখে গেছো? তোমার আঁচলের উঠোনে তোমার প্রিয়জন কি লুটোপুটি খায়? তোমার চুলে মুখ লুকিয়ে সে কি তোমায় এলোকেশি বলে? খুব জানতে ইচ্ছে করে তুমি ভালো আছো তো বিভাবরী? আমি হয়তো ভালো আছি কিংবা নেই, কিন্তু তোমার কথা মনে হলে এখনও চোখ দুটো ঝাপসা হয়ে আসে, চিনচিন করে বুকের বাঁ পাশটায়। তখন নিজেকে ছন্ন ছাড়া লাগে। আমার জীবনের সব ছন্দ কোথায় হারিয়ে গেল বলো তো?